শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই কিন্তু আমরা আয়োজন রেখেছি, আর একই সঙ্গে পুরো রাঙা সকাল পরিবার তো আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিস। আমার পক্ষ থেকে শুভ সকাল প্রিয় দর্শক, সারাদিন অনেক অনেক ভালো কাটুক, প্রাণবন্ত কাটুক। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, কেমন কেমন আছো? আমি ভালো আছি। কেমন যাচ্ছে সবকিছু মিলে খুব ভালো। তুমি তো জানো রাঙা সকাল যখন আমরা করতে আসি তখন আমরা আরো একটু অন্যরকমই ভালো থাকি, রাঙা মানুষরা থাকেন আমাদের সঙ্গে। চলো জানাই কি আছে আজকে। একদম, চলো জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা মোবারক হোসেন। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। এবং আপনাকে পেয়ে আমরাও ভীষণ রকম আনন্দিত, কারণ আপনার কাছ থেকে আপনার কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করব, আপনার জীবনের গল্প জানবো, এবং আপনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে কিভাবে ইন্টারনেটের সেবা পৌঁছে দিচ্ছেন, কিভাবে ওয়াইফাই গ্রাম হয়ে উঠলো, ধাপে ধাপে সেই কথা তো অবশ্যই শুনবো। শুরুতে আপনার জীবনের শুরুটা জানতে চাই। আপনি তো জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে তো বেশি সময় থাকা হয়নি, পরবর্তীতে ঢাকায় এসেছেন, সেই গল্প শুনতে চাই। ব্রাহ্মণবাড়িয়াতে আসলে আমার জন্মস্থান, তার 2 বছরের মধ্যেই দেখা যাচ্ছে আমরা ঢাকাতে চলে আসি আর কি। তো এর কিছুদিন পরে আমার বাবা মারা যায়। তো আমাদের আমরা 3 ভাই ছিলাম, 5 বোন এরকম আমরা। তো ওইখান থেকে আমি আস্তে আস্তে বেড়ে ওঠা, তো তারপর স্কুলে ভর্তি হওয়া। তো আমার স্কুল ছিল গুলশান মডেল স্কুল। তো আমরা তখন আমাদের বাসা হচ্ছে শাহজাদপুরেই। তো ওইখান থেকে আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে স্কুলে চলে আসতাম, আবার স্কুল থেকে চলে যেতাম। তো এইভাবে জাস্ট যেই বয়সটা কাটে আমরা ঘোরাঘুরি করা, করা পুরো, মানে আমাদের একটা ছিল যে পুরো এলাকা ঘুরে দেখা, কারণ ওই স্কুল সময় তো গন্ডিটা পের হয়ে মানে বাইরে যাওয়া, নতুন কি দেখা যায় এরকম। তো আর তারপরে যেটা আছে, আমাদের ফ্রেন্ড যারা ছিল, স্কুলের বন্ধু বান্ধব ছিল, আর ক্লাসের মধ্যে যেটা হতো খুব মজা করতাম আর কি আমরা। যে যেমন ধরেন একটা এক্সাম্পল, যে এটা এখন আমার যারা ফ্রেন্ডরা আছে বলে যে স্যার ভূগোল পড়াচ্ছিলেন, তো ভূমিকম্প কিভাবে হয়, আগ্নেয়গিরি কিভাবে হয়। তখন আমি স্যারকে বললাম যে স্যার, যেহেতু ভূমিকম্প এইভাবেই হচ্ছে, তা আমরা সমুদ্র থেকে একটু ফুটো করে দিলেই তো পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়, আর ভূমিকম্পটা যাতে না হয় আর কি। তো এই ধরনের টুকটাক মজা করতেন, তো স্যাররা খুব মজা পেতেন আর কি। এই জিনিসগুলো আমি দেখলাম যে আমার বন্ধুদের মনের মধ্যে এখনো দাগ কেটে আছে আর কি। ভূগোলের ছাত্র ছিলেন আপনি? জি, মানে না, মানে স্কুল লাইফে যে ছিল আর কি। আর বিজ্ঞানের যে প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো ছিল, এগুলোর ব্যাপারে একটু স্পেশাল ঝোঁক ছিল, এই কারণে স্যাররা একটু পছন্দ করতো, কিন্তু প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলি আর কি। কিন্তু অন্যান্য বিষয়গুলিতে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। সবসময় চিন্তা করতাম 33, মানে পাস খারাপ, মানে ফেল করাটা হচ্ছে খারাপ, পাস করতে হবে। তো মাঝারি মানের একটা স্টুডেন্ট ছিলাম আর কি স্কুল লাইফে। তো আমার 95-এ এটা কমপ্লিট হলো। সো 95-এ এসএসসি কমপ্লিট করে তারপর আমরা এইচএসসির জন্য আমি ট্রাই করলাম। আর ওই সময়টা ছিল যে আমাদের ওই যে বুক কিপিং একটা ব্যাপার ছিল, যে এটা আমি আসলে কম্পিউটার সায়েন্স মানে ইলেকট্রিক ম্যাথ পারবো কি পারবো না। যেহেতু আমার বাবা ছিলেন না, অন্যান্য গার্ডিয়ান ছিলেন, তো অনেকে ভাবলেন যে না ঠিক আছে, ও মনে হয় পারবে না, কারণ যেহেতু আমার আম্মা আমাকে পুরোটা গাইড করতো আর কি। তো আম্মার পক্ষে আসলে এতটা বোঝা সম্ভব ছিল না আসলে কোনটা। আমরা 3 ভাই আর 5 বোন, ওনারা সবাই অনেক বড়। আমি আমার বাবা যখন মারা গেছে তখন আমি অনেক ছোট ছিলাম আর কি। আচ্ছা, ভাইদের মানে সব ভাই বোনের মধ্যে আপনার অবস্থান কততম? একদম সবার শেষ, সবার এবং এজ গ্যাপ। জি জি জি। তো এই কারণে হচ্ছে যে অন্য ভাই বোন যারা আছে, কেউ তো আর ওইভাবে তো আর একদম দায়িত্ব, সবাই তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো আমি মার কাছেই ওইভাবে করা। তো সেক্ষেত্রে যে ওই ইলেকট্রিক ম্যাথ, আমি অন্যান্য বললো যে, অনেকে বললো যে না, এর জন্য তো আলাদা টেক কেয়ার করা দরকার, হয়তো পারবে না, বুক কিপিং দিয়ে দাও, তো ও হয়তো ওইটাতে সহজ পাস করে ফেলবে আর কি। তো সেই থেকে ওই বুক কিপিং নেওয়া। তখন আমাকে বলা হলো তাহলে আমি কি হবে, অ্যাকাউন্টেন্ট হবো। তো অ্যাকাউন্টেন্টের জন্য ভালো কলেজ কোথায়, সেই তখন দেখা গেলো যে আমার আম্মা আবার বললো যে ভালো একটা কলেজে দেওয়ার জন্য, ঢাকা কমার্স কলেজে মিরপুর 2 নম্বর। আর 97-এ ট্রান্সপোর্ট অবস্থা খুবই মানে এত সহজ ছিল না। তো আমাকে মনে করেন শাহজাদপুর থেকে গুলশান 2 নম্বর, 2 নম্বর থেকে ফার্মগেট থেকে মিরপুর 1 নম্বর, 1 নম্বর থেকে হচ্ছে এই সেই মিরপুর 2 নম্বর, যে চিড়িয়াখানার পাশে। এবং পুরোটা জার্নি আমার মনে করেন 40 থেকে 45 মিনিটের মধ্যে করতে হতো। আর কমার্স কলেজ মানে তো বোঝেনি, 8টা মানে 8টা, এরপরে গেলে কোনো লাভ নাই। আর আমার তখন এখনো মনে হয় আমার যে 5:12-তে আমার ঘুম ভাঙতো অটো। এবং এর মধ্যে আমার প্রিপারেশনে 6টার মধ্যে বের হওয়া, শীত বর্ষা বৃষ্টি যা কিছু আছে। তো একটা ভালো দিক যে আমি পুরোটা কলেজ লাইফে একদিনও ক্লাস মিস করি নাই, শুধু একদিন মিস করছিলাম। এর কারণ নাহলে ওই পুরস্কারটা পাইতাম আর কি। যে একদিন ছিল হচ্ছে, একদিন হরতাল হওয়ার কথা ছিল রাতের বেলা, যেহেতু আমার বাসায় টিভি নাই, তো রাতের বেলা হরতালটা 10টার সময় উইথড্র হয়েছে। তো উইথড্র হয়েছে, আমরা তো জানি কালকে হরতাল, ক্লাস হবে না, তো ওইটা আমি মিস করে ফেলছি আর কি, যে ওই পুরস্কারটাই নাহলে ওইটা পাইতাম। আর পাশাপাশি যেটা কলেজ লাইফে যেটা হয়েছে, যে আমার অন্য যারা স্টুডেন্ট ছিলেন, ফ্রেন্ড সার্কেল ছিলেন, ওরা সবাই ভালো স্টুডেন্ট।
স্টার পাওয়া বলেন, তারা ঢাকা কলেজ, নটরডেম কলেজ, বিভিন্ন কলেজে তখন ভর্তি না, হলো। কমার্স কলেজেও বরাবরই ভালো ছাত্ররাই, যতটুকু জানি যে ভালো স্টুডেন্ট যারা তারাই আসলে কম বেশি পড়েন। সেই দিক থেকে আপনি মনে হয় ভালো একটা এনভায়রনমেন্টই পেয়েছেন। মানে কমার্স কলেজের যে ব্যাপারটা ছিল তখন, যে আপনি ঢাকা কলেজে সর্বনিম্ন মার্ক যে আছে, কমার্স কলেজে সর্বোচ্চ মার্কধারী হচ্ছে সে, অনেকটা ওই রকম। বাট কমার্স কলেজ কি করে, যেমন আমি মানে ওই সময়টাতে জাস্ট একটা সিম্পল ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে, তো এভারেজে যেটা হয়েছে আমাদের সাথে যারা স্টার মার্ক পেয়েছে কিংবা ভালো করেছে, এরা ঢাকা কলেজ, নটরডেম, অন্যান্য কলেজগুলিতে যখন ছড়িয়ে ছিটে ভর্তি হয়েছে, হয় কি স্কুলের পর একটা ফ্রিডম পায় সবাই। তো এই ফ্রিডমের কারণে দেখা গেছে কিন্তু ওরা কিন্তু আসলে পরবর্তীতে খুব একটা ভালো রেজাল্ট আনতে পারে নাই। আর আমার যেটা হয়েছে যে আমার মানে এভারেজে সবাই না, মানে এভারেজটা বলছি আর কি, অনেকে যারা আছে অনেক ভালো করেছে। আর আমার মধ্যে যেটা হচ্ছে আমি ফার্স্ট ডিভিশন থেকে আবার ফার্স্ট ডিভিশনই পেয়েছি, বাট এইটা আমার জন্য আসলে একটা বিশাল চেঞ্জেস। তো পরে স্যাররা যেটা বললেন যে আসলে দেখো তোমাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রশ্ন আমরা 186টার মতো ওরা এক্সাম নেয়, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর পুরো বইটা আপনাকে পড়ায় ফেলে। এবং কিছু স্যার ছিলেন না বললেই না, রড নিয়ে ঢুকতেন, তাই নাকি? এরকম ছিল। মানে রড স্টুডেন্টরা তো বুঝেন, এবং আপনি করিডোর দিয়ে হেঁটে যাবেন, পুরো 550টা স্টুডেন্ট মানে ক্লাস চলতেছে, আপনি টের পাবেন না। মানে এরকম একটা অবস্থা, এরকম ডিসিপ্লিন যে অবস্থা। এবং এটা রেজাল্ট হিসাবে আমি যখন পেয়েছি এইচএসসি, যখন আমি পরীক্ষা দিচ্ছি, আমার এক ফ্রেন্ড কোনো কারণে ক্যালকুলেটর নিতে পারে নাই, এনিহাও সে পড়েছে, এবং সে পড়েছে অনেক পিছনে। পরে আমি আমার ক্যালকুলেটর আমি ওকে দিয়ে দিছি, যে আচ্ছা তুমি পিছনে পড়ছো। আর কারণ আমাদের কি কনফিডেন্স লেভেলটা এরকম যে ওইটা আমরা জানি যে কি হতে পারে কোশ্চেন, মানে আপনি তো পুরোটা বই পুরোটাই জানেন, কোশ্চেন দিয়ে পাস করে গেছেন। তো পরে কি হয়েছে, জাস্ট আমরা উত্তরটা জাস্ট হাতে চোখ করে লাস্টে আমরা হলে তো এটা হয় যে ফাইনাল রেজাল্টটা কত অ্যাকাউন্টেন্টটা ঠিক এটা মিলে গেছে। আমরা তো বলি যে শিক্ষকদের এত কঠিন হওয়া যাবে না, লাঠি তো ইউজ করার প্রশ্নই আসে না, কিন্তু ওই সময়টাতে যেটা আসলে পজিটিভ সাইনও আছে যে আপনারা যেটা বলছেন। ওই জিনিসটা উনি কখনো কাউকে মারতেন না, উনি কখনো কাউকে মারতেন না, কিন্তু ওনাকে দেখলে আমরা মানে তটস্থ থাকতাম। ওনার এক্সপ্রেশনটা ছিল এরকম যে এই যে দেখো, এতে করে এই যে স্কুল কলেজ লাইফে যদিও ওই সময় মেন্টর বা কেউ উৎসাহ দেবার মতো, মানে কাকে অনুসরণ করব এটা বোঝার ক্ষমতাটা মনে হয় একটু কমই থাকে, তারপরেও কি আসলে কখনো ছিল কিনা এমন যে কেউ মেন্টর হিসেবে কাজ করেছে বা কাউকে ফলো করতেন কিনা? আমরা শুনি, আমরা একটু আপনার সম্পর্কে জানাই দর্শকদের, তারপর আমরা আসতে চাই। দর্শক, সব ওয়াইফাইয়ের এক পাসওয়ার্ড সুবিধা দিয়ে সংযুক্ত করার মাধ্যমে জাতীয় পর্যায়ে কারিগরি বেসরকারি শ্রেষ্ঠ ব্যক্তি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা উদ্ভাবক স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 পেলেন প্লেক্সাস ক্লাউড লিমিটেডের উদ্ভাবক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের আজকের অতিথি মোহাম্মদ মোবারক হোসেন। তিনি প্লেক্সাস ক্লাউড স্বাধীন নামের এমন একটি প্রযুক্তি উন্নয়ন করেছে যা ওপেন স্টেক ক্লাউডের মধ্যে স্থাপন করা। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ওয়াইফাই গ্রাম গড়ে তুলেছেন মোবারক হোসেন। এই নেটওয়ার্কে যুক্ত হয়েছে দেশে 1000-এরও বেশি গ্রাম। দেশের সব গ্রামে রাউটারের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পৌঁছাতে দেশের সব গ্রাম নিয়ে একটি ডেটা বুক ও ম্যাপ তৈরি করেছেন দেশীয় ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্লেক্সাস ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন। আমরা আবারও চলে যাই তার কাছে। গল্পে বলছিলাম যে মেন্টর হিসেবে কেউ কাজ করেছে কিনা? না, তখন পর্যন্ত আসলে মেন্টর আমার ওরকম কেউ ছিলেন না। ভাই বোন বা কাজিনদের মধ্যে কাউকে ফলো করা হতো? অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলেন কিন্তু হলেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা বা তথ্য প্রযুক্তি নিয়ে আপনি কাজ করলেন, সেজন্যই আসলে জানতে চাওয়া যে কাউকে কখনো ফলো করা হয়েছে কিনা। ওই সময় আমার একজন ছিলেন যে উনি আমাকে অ্যাকাউন্টসের এই জিনিসগুলো করলেন। তো এরপরে যেটা হলো যে আমি এইচএসসিতে যখন আমি করলাম, মানে রেজাল্ট বের হলো, তখন আমার যেগুলো হয় যে ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, নটরডেম, এগুলো হচ্ছে অপশন যে যারা অ্যাকাউন্টসে পড়ালেখা করে সাবজেক্টগুলি। তো এই 3টা জায়গা থেকে আমি ফর্ম এনেছি। আনার পরে আমার মন কেন যেন টানছিল না আর কি। তখন আমার আরও অন্যান্য যারা ফ্রেন্ড আছে তারা এই কম্পিউটার সায়েন্স, তখন ওই সময়টাতে বুমিং, 97-এর কথা বলছি, 98-এর কথা বলছি। তখন এডুকেশনটা তখন বুয়েটে ছিল, কম্পিউটার সায়েন্স 2-একটা ইউনিভার্সিটিতে ছিল। তো তখন প্রথম DIIT নামে ড্যাফোডিলের একটা ইনস্টিটিউট আছে, তারা এনসিসির একটা এডুকেশন ছিল সিঙ্গাপুরের। তো ওইটার ইন্টারন্যাশনাল নর্মাল ডিপ্লোমা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হায়ার ডিপ্লোমা ছিল, তারপরে গ্র্যাজুয়েশন। তো আমার অন্যান্য ফ্রেন্ড যারা আছে তারা ওইখানে ভর্তি হলো। তো তখন স্যাররা বললে, মানে ওরা ভর্তি হলে বললো যে ফ্রেন্ড হিসাবে বললো যে তুই আয়, এরকম একটা। তো আমি বললাম যে আমি তো মানে কমার্সের স্টুডেন্ট, তাহলে কীভাবে হবে না হবে। পরে বললো যে ঠিক আছে ওইখানে যে স্যারের সাথে আলাপ করি। তো স্যারদের সাথে আলাপ করলেন, স্যাররা বললেন যে ঠিক আছে এটা তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তোমার ইলেকট্রিক ম্যাথ না হলেও চলবে, বাকিটা তুমি একটু পরিশ্রম করে নিলে হবে। তো তখন যে আমি আবার এটার সাথে ইনভলভ হয়ে গেলাম।
বাট তখন আবার একটা বিষয় ছিল যে আমি যেটা বললাম যে আমাদের এখানে কিন্তু একটু খরচ ব্যয়বহুল, কম্পিউটার সায়েন্সে পড়া কিংবা পড়া একটু ব্যয়বহুল। যে আমাদের ওই সময় যেই ধরেন যে মানে আমাদের যে টোটাল ফ্যামিলি ইনকাম আর ওইখানে টিউশন ফি হচ্ছে তার 25%। সো তখন আর মধ্যে এটা একটু ছোট করে বলে নিই, সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন এটা এইচএসসি কমপ্লিট করি, বাকি সময়টা যখন থাকে তখন আমার এক ফ্রেন্ড একটা এনজিওতে গেল, বললো ওইখানে স্টুডেন্টের বিদেশে যেমন স্টুডেন্ট থাকার পাশাপাশি কাজ করা যায় ওইরকম একটা এনজিও ছিল, যে এরা সপ্তাহে 2 দিন স্টুডেন্টদের কাজ করতে নামমাত্র মিনিমাম একটা স্টাইপেন্ড দিত। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ও গেল ওইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, নাম ছিল জুয়েল। তো দেওয়ার পরে ও গেল, ও আমাকে তখন বলে নাই কিছু। তো ওর সাথে আরেকজন ছিল, বললো ও কি হয়, বলে ফ্রেন্ড ও কি পরীক্ষা দিছে, বলে হ্যাঁ, তাহলে ওকে নিয়ে নাও। পরে আমিও অ্যাপ্লাই করলাম, পরে দেখলাম ওইখানে টিকলাম আর কি। তো ওইখানে আমি 2 থেকে 3 মাস কন্টিনিউয়াসলি স্টুডেন্ট অ্যাজ এ একটা প্রতিষ্ঠানের মধ্যে টুকটাক কাজ করতে দেয়, এটা ভালো লাগে। 2 দিন সপ্তাহে 8টা থেকে 2টা জাস্ট চলে আসি একটা, কিন্তু অনেক কিছু শিখতে পারছিলাম। তো তখন যেহেতু আমাদের একটা ফ্যামিলি ইনকাম একটা ফ্যাক্টর, যেহেতু 25%, তখন ওই প্রতিষ্ঠানের মধ্যে গেলাম। আমি বললাম যে ঠিক আছে, আমি দেখেন আপনাদের প্রতিষ্ঠানে আরও বেশি সময় দিতে চাই, 2 দিন না আমি 6 দিন করব, আমার বেতন 2500 টাকা করা যায় কিনা। তো ওই যে ছিলেন যে উনির নাম ছিল ইউসুফ ভাই, পরে বললো তুমি কি করবা, মানে ওনারা চাচ্ছেন স্টুডেন্টদেরকে ওনারা প্রমোট করতেন আর কি। পরে আমি বললাম এরকম একটা ইনস্টিটিউটে ভর্তি হতে চাই, এই এক্সপিরিয়েন্স আছে, বললো তুমি আমাকে একটু আরও ডিটেল জানাও। মানে ওনারা ভেরিফাই করতে চাচ্ছিলেন আসলেই কিনা ব্যাপারটা। পরে আমি প্রসপেক্টাস খরচের এগুলো দিয়েছি। পরে বললো যে ওনারা ম্যানেজমেন্ট থেকে আলাপ করলো যে না ওটা আগ্রহ আছে তাহলে করতে দাও। তো ওনারা, আমি বললাম যে না আমি 9টা 5টা তো অফিস থাকে, আমি 8টা 4টা করবো। আর আমার ওইখানে গেলাম, আমি স্যারদের বললাম স্যার আমি ইভিনিং ব্যাচে ভর্তি হব। তো ইভিনিং ব্যাচটা শুরু হতে 5টা 45-এ। সো ওই আমি ক্লাস, মানে যদিও অফিস থেকে কখনো বের হওয়া যায় না, বাট আমি 5টার দিকে বের হয়ে যে ওই ইভিনিংয়ের ক্লাসটাই করা শুরু করলাম। আচ্ছা। তো এখানে এনজিওতে কাজ করছি, আবার ওই ইভিনিং এ ক্লাস করছি। তার মানে এনজিওতে কাজ করলেন আপনি 8টা থেকে 4টা। আচ্ছা। আর এখান থেকে বের হয়ে যে 5টা 45-এ ক্লাস বনানী থেকে কি করতেন সেখানে আপনি? সেখানে যেটা ছিল, যেহেতু আমি একটু ওই কম্পিউটার সায়েন্সে পড়ি, আর ওই সময়টাতে মাত্র কম্পিউটার কিন্তু আসতে শুরু করছে। তো আমার যে বস ছিলেন ওনারা কম্পিউটার কিনলেন, তো এই কম্পিউটার অপারেট করার দায়িত্ব আমার কাছে চলে আসলো। আচ্ছা। তো চিঠিপত্র লেখা, কি করা যায় না করা যায়, আমি আবার এই যে একটু ক্রিয়েটিভ টাইপের, কি হয়তো ওনারা একটা পোস্টার বানাবে, তো যেহেতু ওনারা কেউ এই রিলেটেড কাজ না, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স, বললো যে এটা কিভাবে বানা যায়, তখন আমি ফটোশপ একটু এটা ওইটা করে আমি ওনাদের আবার এই কাজগুলি বাড়তি কিছু কাজ করে দিতাম আর কি। পড়াশোনা করছেন পাশাপাশি আবার পাশাপাশি জব করছেন, মানে সেই সময়টা আপনি আসলে অনেক বেশি স্ট্রাগল করেছেন। হ্যাঁ, মানে এই স্ট্রাগল মানে একটা টাইমিং, যেহেতু আমার কমার্স কলেজে একটা প্র্যাকটিস ছিল যে সকাল 5টা থেকে উঠে পুরো জিনিসটা করা, ওইটা আমার খুব কাজে লাগছে। যেমন আমি তখন কি হতো 7টার সময় বাসা থেকে বের হতে হতো, 8টার মধ্যে অফিস উপস্থিত থাকতাম। আর তবে এটা অফিসে একটা ভালো দিক, আমি কখনো অ্যাবসেন্ট মানে লেট করতাম না। যে ওই কমার্স কলেজের প্র্যাকটিস, যেদিন আমার লেট হয়ে গেছে কোনো কারণে, আমি ওই দিন অফিসে যাইনি, লিভ নিতাম, যে না আমার আজকে লেট হয়েছে, আজকে আমি অফিসেই যাবো না, আজকে আমি লিভে থাকবো, তারপর আমি যাতে লেট না হয়। এটা সেই কমার্স কলেজের অবদান একটা, যে ডিসিপ্লিনটা আপনার মধ্যে তৈরি করে দিয়েছিল, ওইটার একটা ইয়ে। তো যেটা হলো যে তখন কি হলো যে বাংলাদেশ যেহেতু একটা মানে ওই তথ্য প্রযুক্তিতে একটা নতুন কিছু আসতেছে এরকম বুঝতেছে, তো এই এনজিওটার সাথে জার্মানিদের, এটা জার্মান বেসড একটা এনজিও ছিল আর কি। তো ওনাদের মার্সিডিজ বেঞ্জের যে সেকেন্ড পার্সন, তার সাথে ওনাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওরা বললো যে আমরা বাংলাদেশে এরকম একটা রিসার্চ সেন্টার করতে পারি কিনা। তো তখন ওনারা বললো যে ঠিক আছে, তুমি বাংলাদেশ থেকে কিছু ছেলে পেলে, ওই এনজিও থেকে বললো যে তুমি কিছু ছেলে পেলে, আমাদের মার্সিডিজ বেঞ্জে একটা রিসার্চ সেন্টার আছে জার্মানিতে না, ব্যাঙ্গালোরে আছে, কাছাকাছি আছে, তোমরা ওইখানে কিছু লোক পাঠাও, ওরা ওইখানে যে দেখে আসুক যে ওইটার একটা কপি বাংলাদেশে করতে হলে কী কী জিনিস দরকার পড়বে আর কি। তো ওইখানে আমাদের যারা ছিলেন, আমি তো জাস্ট ফার্স্ট ইয়ার করে একটা স্টুডেন্ট, পার্ট টাইম কাজ করার মতো স্টুডেন্ট। তো এখানে অনেক সিনিয়র বস ছিলেন, তো তারা ওইটার মধ্যে থেকে, ওইখানে আরেকজন স্যার ছিলেন কোরাসানি স্যার, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর অ্যাপ্লাইড ফিজিক্সের। তো উনি বিভিন্ন কাজ দিতেন, আমি আর বুঝতাম না, ওই কাজগুলো আমি আবার খুব মনোযোগ দিয়ে করে দিতাম আর কি। তো উনি আবার আমাকে স্পেশালি রেকমেন্ড করলো, বলে এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে, একে পাঠাও। অন্যরা যারা আছে ওরা তো অনেক সিনিয়র, বাট ওকেও তোমরা রাখো। পরে এনজিও থেকে বললো যে তুমি কি যেতে পারবা কি না, তোমার তো যেহেতু এডুকেশনের মধ্যে আছো। যেহেতু আমি বললাম ফার্স্ট ইয়ার কমপ্লিট করে, এটা একটা নর্মাল ডিপ্লোমা, তারপর সেকেন্ড ইয়ার, বললাম যে ঠিক আছে আমার তো একটা ইয়ার শেষ হয়েছে, সেকেন্ড ইয়ারটা তাহলে আমি ওইখান থেকে এসে করবো। আচ্ছা। তো ওই সুযোগে তখন দেখা গেলো যে মার্সিডিজ বেঞ্চ, তো এটা সায়েন্টিস্ট ট্রেইনি, মানে বিশাল। আর আমরা আসলে মনে করি নাসা তো আসলে অনেক বড় একটা জায়গা, তো নাসাতে যারা সিনিয়র সায়েন্টিস্ট আছে ওরা বোধহয় চাকরি ছাড়ে না।
তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যে না আসলে জব তো হচ্ছে আপনি ফ্যাসিলিটিজের ব্যাপার। তো ওইখানে আমাদের যে সিনিয়র যারা সায়েন্টিস্ট ছিলেন ওরা নাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ওরা ছেড়ে এখানে জব করছে ইয়া করছে আর কি। আচ্ছা, নাসা থেকেও চাকরি ছেড়েছেন তারা? জি জি, নাসা থেকেও চাকরি ছেড়ে আপনি হয়তো ফ্যাসিলিটিস যখন পাবেন ইয়ে পাবেন না, চাকরি ছাড়তে তো আর ইয়ে নেই আর কি। তো ওইখানে দেখলাম সিনিয়র সায়েন্টিস্ট যারা এক্স নাসাতে ছিলেন ইয়েতে ওদের সাথে কাজ করে, কাজ মানে কি আমরা শুধু তাকায় থাকতাম। এটা তো আপনার জন্য আসলে বিশাল একটা ব্যাপার না? মানে ওইটার যে চেঞ্জেস, স্টুডেন্ট মাত্র ফার্স্ট ইয়ার শেষ করেই সে এরকম একটা এবং এটা অনেক অপরচুনিটি বেশি পেল। অপ্রত্যাশিত ওনার কাছে। অপ্রত্যাশিত, জি। যে এবং মানুষটা অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলেন জি, আপনি জি, হয়ে গেলেন জি, একজন সেটাই। তথ্য প্রযুক্তির একটা চমৎকার ব্যক্তিত্ব। ওই এটা জায়গাটার চমৎকার মধ্যে যে বিষয়। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে আমাদের যে চিন্তাটা, মানে আসলে কি আমার চিন্তার যে গণ্ডিটা আসলে ওইখানে যে ভেঙেছে। আচ্ছা, যে ওনারা আমরা যেখানে চিন্তা শেষ করি ওনারা ওইখান থেকে চিন্তাটা শুরু করে। তো ওইখানে যারা মিনিমাম যারা আছে ক্যাটাগরির মধ্যে ওনারা হচ্ছে পিএইচডি করছেন। ওইখানে যে লোয়েস্ট যে এমপ্লয়ি, মানে এমপ্লয়ি ইন এ সেন্স যে কাজের ভিত্তিতে, ওইখানে হচ্ছে তারা পিএইচডি করতে আসছে। তো তাদের সাথে কথা বলতাম, তো আমার কাছে খুব একটা জিনিস ভাল লাগলো, যে দুইটা জিনিস ভাল লাগছে। জি, একটা হচ্ছে দেখেন একটা পণ্য ডেভেলপ হয়ে গেছে, তখন তো আমি বুঝতাম না আসলে পিএইচডি কিভাবে করে। তারপরে হচ্ছে এইটাকে সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়, ইউনিক একটা থিঙ্কিং। তা আমি দেখলাম এটা তো ভেরি ইন্টারেস্টিং থিং। সো আমরা পড়ালেখার মধ্যে কি করি, যেটা আছে ওইটাকেই আমরা জানার চেষ্টা করি। আর পিএইচডি মানে হচ্ছে না, যেটা নাই ওইটাকে তুমি উদ্ভাবন করো। আর সেকেন্ড জিনিসটা ভালো লাগছে যে পিএইচডি করলে দেখি ওরা টাকা দেয়। আচ্ছা, ঠিক আছে, তো ও যে পড়তে আসছে, তো ওর যেহেতু একটা মানে ইন্ডাস্ট্রিয়াল পিএইচডি করছে, তো ওই কোম্পানি থেকে ওকে সবকিছুই দিচ্ছে। তখন আমার খুব ভালো লাগলো যে আমি তো এত এফোর্ট নিয়ে পড়ালেখা করছি, বাট ওরা তো পিএইচডি, অত ভবিষ্যতে পিএইচডি করা যায় কিনা, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো ওই তখন যে আমাকে যখন প্রথম যে মিটিংটা ছিল, ওই মিটিংটা ছিল হচ্ছে কি ওইখানে যারা ইন্ডিয়ান মানে ওইখানে যারা মানে ওরা কি করতো যে রিসার্চের কোর জায়গাটা এখান থেকে ডেভেলপ করতো, থিমটা জার্মানি থেকে আসতো, এখান থেকে কোর জিনিসটা ইন্ডিয়ার যারা সায়েন্টিস্ট আছে ওদেরকে দিয়ে ডেভেলপ করতো, ইন্টিগ্রেশনটা আবার জার্মানিতে নিয়ে করতো। আচ্ছা, মানে কিছু জিনিস, কারণ এই এতগুলি সায়েন্টিস্টকে যদি ওরা জার্মানিতে নিয়ে যায় ওদের জন্য অনেক ব্যয়বহুল, আচ্ছা, এই কাজটা ওরা করতো। তো আমরা যখন গেলাম, তো ওরা তো যেহেতু আমি একটা হায়ার মানে জার্মানির ইয়ে থেকে গেছি, মানে রেফারেন্সে গেছি, তো ফার্স্ট যে মিটিংটা হলো, তো ওই মিটিংটার মধ্যে এখানে জার্মান আছে, আর ওইখানে যারা ইন্ডিয়ান ছিলেন ওনারা আছে, আমরা আছি। তো ওনারা ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দিটাকে বেছে নিছে। আপনারা কয়জন গেলেন? আমরা 3 জন। আচ্ছা, আমি হচ্ছে একদম জুনিয়র, আর অন্য যারা আছে তারা অনেক সিনিয়র আর কি, ওই এনজিও। তো ওনারা হিন্দিটাকে বেছে নিলেন, আচ্ছা। মানে ওদের ইন্টারনাল, আমরা হয় না যে বিদেশি ফরেনার থাকলে আমরা বাংলায় কথা বলি, জি। তো ওরা তখন আর ওদের কানাডি আর একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা, ওইটা তো আবার সবাই জানে না, তো ওরা হিন্দিটাকে বেছে নিলেন। ইন্টারনালি ওরা কমিউনিকেট করছে আচ্ছা। যে আমাদের দেশে কি লোক সংখ্যা কম হয়ে গেল নাকি, যে বাংলাদেশ থেকে লোক আনতে হবে, ইয়ে করতে হবে, যে এদেরকে কেন আনা হইলো। মানে আমি বুঝতে পারছি যে ওরা যেহেতু আমাদের জার্মানের রেফারেন্সে আমরা গেছি, এবং ওরা চায় যে আমাদের দেশেই তো চলতেছে, এটা আবার কেন বাংলাদেশে কেন কপি করা আবার দরকার আছে আর কি। তো ওরা কমিউনিকেশন করে হিন্দিতে করছে, এটা আর ওরা পরে মানে পরে একটা ইন্টারেস্টিং ইয়ের মধ্যে তখন আমরা এটা বুঝতে পারছি আর কি। আচ্ছা। তো তখন ওরা আমাদের কি হলো যে কিছু কাজ দিয়ে দিল, যে এটা করেন। এমন জায়গায় কাজ দিল যে স্টোর রুম, স্টোর রুমের মধ্যে একটা কম্পিউটার দিয়ে বললো যে কাজ করেন। তো বললো আবার যে আমাদের একজনকে অ্যাসাইন করলো, আচ্ছা ও কম্পিউটার সায়েন্সে পড়ছে, ওকে আমার একজন সিনিয়র সায়েন্টিস্ট আছে ওর আন্ডারে দিল। তো ওনার কাছে গেলাম, কি করবো এটা করবো, একটা সিডি দিল। আমার লিনাক্স, ইউনিক্স যেগুলো সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এগুলোর ব্যাপারে আগ্রহ ছিল, তো আমি বললাম এগুলো শিখতে চাই। তো উনি কি করলো, একটা সিডি দিলেন, বলে এটা আছে, এটা নিয়ে শিখো। আচ্ছা, এটা দেখে দেখে শেখা। দেখে এটা তো এরকম জিনিস যে আমি শিখতে নাম শুনছি আর কিছুই না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো কোনো কাজ নাই। আর সেই সময় তো আর ইউটিউব বা না, কিছু ছিল না, ফেসবুক কিছু এগুলোর ছিল তো না। কোনো মাত্র আইডিয়াও আসতেছে, ছিল না যে দেখে দেখে মাত্র শিখবো। এটা হচ্ছে আমি বলতেছি 99 এর কথা। জি, জি। আমি 99 এর অক্টোবরের 10 তারিখে তখন ব্যাঙ্গালোরে গেছি আর কি। তো উনি যেটা চাচ্ছে যে ঠিক আছে একটা মানে দিলাম, আমি কি করছি যেহেতু আমার অন্য কোনো কাজ নাই, প্রত্যেক দিন যেতাম, ইনস্টল করতাম, যে অ্যাপটা আজকে এটাতে বন্ধ পেলাম এর সেকেন্ড অপশনটা কি, আচ্ছা। পরের দিন আবার সেকেন্ড অপশনটা কি পড়তাম, মানে এটা 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 করে। আর পাশাপাশি যেটা করলাম, ওইখানে ব্যাঙ্গালোর একটা গঙ্গারাম বইয়ের দোকান আছে, বিশাল বড়, মানে 2 তলা 3 তলা জুড়ে বইয়ের দোকান ছিল। আমি ওই বইয়ের দোকানে চলে যেতাম, মানে 5টা বাজলেই বইয়ের দোকানে চলে যেতাম, এই রিলেটেড বই কিনতাম। আপনার কি এমনি ভালো লাগছিল যে কাজটা করছেন? জি, জি, জি। আচ্ছা, এই জন্য মানে জিজ্ঞেস করছি যে ভালো লাগছিল, এই যে আপনাকে একটা সিডি দিয়েই জি, বলে জি, দিল জি, যে তুমি যেহেতু করে আমার নাও। একটা শেখার প্রচন্ড আগ্রহ, আচ্ছা, কারণ ওরা দেখছি যে স্যাটেলাইট নিয়ে কাজ করছে, তো আমি এগুলো বুঝতেছি না, বাট ডকুমেন্ট আছে, পড়লে যে শেখা যায় এই ব্যাপারটা তখন আমার অনেক বেশি। আমার একটা স্যার ছিলেন, ওই স্যার আসলে এটা আমাকে শিখিয়েছেন যে পড়ে কাজ করা যায়। আর কম্পিউটার সায়েন্সে আমার ভালো লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যে পড়ালেখাগুলো আগে করছি থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল এটার সাথে কোনো সম্পর্ক নাই। জাস্ট প্রথম ভাল লাগছে যে আপনি এই শব্দটা পড়ছেন, আবার এটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তো তখন আমি কি করলাম, বই কিনলাম।
উনি তো আর জানে না, এই রিলেটেড বই কিনলাম, আমি বই পড়া শুরু করলাম, মানে 9টা-5টা বই। তো উনি যেই কাজটা আছে পরে 15 দিন 1 মাসের মধ্যে আমি বললাম এটা হয়ে গেছে আমার। পরে কি বলো? মানে ওরা আশাও করেনি না, আপনি ওরা আসলে এত চাচ্ছে যে বেশি আমি কাজ যেহেতু করবেন। বারবার ডিস্টার্ব না করি, এমন একটা জিনিস ওকে দিছে আমাকে যাতে করে আমি মানে আর ওটা নিয়ে আপনি ব্যস্ত ওটা নিয়ে আমি থাকেন। ব্যস্ত হ্যাঁ। থাকি। তো যখন আমি বলছি হয়ে গেছে, পরে দেখাও, তো দেখছি ও আচ্ছা হয়েছে, ঠিক আছে তাহলে তুমি আরেকটা দাও। তখন আমার ইউনিক্সের আরেকটা দিল, তখন সান সোলারিস যেটা আচ্ছা। আছে, যেটা মানে বিশাল একটা বলে আমি এটা শিখতে চাই, আবার একটা সিডি দিল, আমি আবার বই তো দিয়ে তারপরে 2 থেকে 3 মাস ওইটাও কমপ্লিট করে ফেললাম। তো উনি একটু অবাক হলেন যে বলো তুমি করো কি। তো আমি কি করছি যে 5টার পরে আমি আবার একটা ট্রেনিং ইনস্টিটিউটে যাই ভর্তি হয়েছি। আচ্ছা। তো এখান থেকে বের হতাম, ওইখানে যে 6টা থেকে আবার রাত 10টা পর্যন্ত আমি ওই ট্রেনিং ইনস্টিটিউটে এই ক্লাস করতাম। তো উনি তো আর এটা জানতো না। পরে আমি বললাম তুমি এগুলো শিখছো কি, কারণ ওনার আনএক্সপেক্টেড যে এই জিনিসটা তুমি শিখলা কি হয়। পরে আমি বলছি আমি বই কিনছি, আমি তো ট্রেনিংয়ে ভর্তি হয়েছি। পরে উনি দেখলাম একটু খুশি হলো যে না, তো আমাকে বদার করছে না, কিন্তু ও তো শিখছে আর কি। তো ওইটা থেকে আসলে একটা ব্যাপার। আর লাস্টলি যেটা হলো যে আমরা ওরাকেল অ্যাডমিনিস্ট্রেশন, ওই সময় এটা ভালো ছিল, তো ওরা কিছু কাজ করছিলেন যে ওরাকেল দিয়ে কানেক্টেড করা, এই ডেটাবেসগুলো নিয়ে কাজ করা, এই জিনিসগুলো নিয়ে, তো এটা হচ্ছিল না। সো আমাকে যখন দিল, আমি আবার ওরাকেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করলাম, কোর্স করে ওদের কম্পিউটারগুলি সবগুলি কানেক্টেড করে দিলাম। আচ্ছা। তো দেওয়ার পরে ওইখানে যারা ওই ইন্ডিয়ান যারা ইয়াতে আইআইটি, টাটা অথবা অন্যান্য মাস্টার্স যারা করতেছে, ওরা ইন্টার্ন করছিল, ওদেরকে এই কাজটা উনি অনেক আগে দিয়ে রাখছিল। তো ওদেরকে আবার ডেকে এনে বললো এই যে দেখো ও এটা করতে পারছে, ওর কাছ থেকে শিখো, ওর কাছ থেকে। আমি খুব একটু হলাম আর কি, যে প্রাউড লাগছিল। আর ওনার কাছ থেকে সর্বোচ্চ আমি যে রিওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে যে ওনাকে মাইক্রোসফট একটা ইনভাইটেশন দিয়েছিল ব্যাঙ্গালোরে, বিল গেটস আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই। ওই ইনভাইটেশনটা উনি আমাকে দিয়ে দিছে। বাহ। বললো যে আসলে দেখো তোমার, আমি এখানে আমার ইনভাইটেশন, বাট আমি এগুলো হয়তো আমি আমার জন্য কাজে আসবে, তুমি যাও, তোমার জন্য কাজে লাগবে। এটা ছিল আমার আসলে ওনার কাছ থেকে সর্বোচ্চ রিওয়ার্ড আর কি, একটা ব্যাপার। নিশ্চয়ই। আর বাই দিস টাইম কথায় কথায় যখন আমরা একটু ক্লোজ হলাম, তখন বললাম যে আসলে আমরা হিন্দি সিনেমা দেখতে গেলাম, ওই যে কখনো পেয়ার হে, ওই সময়কার হচ্ছে হিট সিনেমা। তো আমরা ওইখানে যে লাঞ্চের যে টেবিল, ওইখানে বেশি আমরা কথা বলতেছি। তো আমাদের অন্যান্য সবাই জার্মান আর কি। তো ওরাও গেছে, ওরাও তো বলতেছে যে প্লিজ সে আই লাভ ইউ, মানে কখনো পেয়ার ইংলিশ তো এরকমই দাঁড়ায়, তাই না? তো এরকম নিয়ে আমরা খুব মজা করছিলাম। তখন ওইখানে ওই যারা ছিল, ওরা আমাদের একজনকে নোটিস করলো, বললো যে আচ্ছা এদিকে এসো, তোমরা কি হিন্দি সিনেমা দেখো? তখন আমরা বললাম যে আমরা ছোটবেলা থেকে হিন্দি সিনেমা দেখি। পরে বললো যে তাইলে আমরা ফার্স্টের দিন যে মিটিং এর মধ্যে যে আমরা তোমাদের নিয়ে কথা বললাম, এগুলো কি তোমরা সব বুঝছো? আমরা বলছি হ্যাঁ, আমরা সব বুঝছি। তো পরে বলে যে কিছু বললো না। পরে আর কি ওরা খুব শাই ফিল করলো যে আসলে আমাদের নিয়ে যে এই কথাগুলি বলছে, যে আমরা যে জানি, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপর এখান থেকে আমরা যখন আমাদের ইয়েটা শেষ হয়ে গেল, চলে আসলাম। কয় মাসে ছিল প্রশিক্ষণটি আপনার? এটা 6 মাস। 6 মাস ছিল। তো তখন আমরা বাংলাদেশে আসার পরে তখন এনজিওটা আবার অন্যান্য কিছু কার্যক্রমের সাথে ইনভলভ হয়ে গেল। তখন আর এটা আর কন্টিনিউ করতে পারে নাই, যে বাংলাদেশে এরকম একটা ব্রাঞ্চ ইয়ে করার কথা। বাট তখন আমার মনে হলো যে না, তাহলে আমরা দেশেই কিছু করি। বাই দিস টাইম আমার গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে। তো গ্র্যাজুয়েশন যখন আমার শেষ, তখন আবার একটা প্রজেক্ট থাকে 200 মার্কসের। তো ওই যে আমার একটা ক্রিয়েটিভ একটা চিন্তা ভাবনা ঢুকে গেল। তো মনে হলো একটা প্রজেক্ট করবো, এটা একটা এক্সট্রিম প্রজেক্ট হতে হবে। তো শুনলাম যে মানুষ হচ্ছে পৃথিবীর মানে শ্রেষ্ঠ ইয়ে, তো মানুষের কোন মানে অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে মানে এরকম যদি কিছু একটা বানাতে পারে, অবশ্যই এটা তাহলে বেস্ট হবে। তখন আমাদের একটা সাবজেক্ট ছিল ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেটা আমরা এখন এআই বলছি আর কি। তো তখন আমি চিন্তা করলাম নিউরাল নেটওয়ার্ক, মানুষের যে নিউরন ব্রেইন আছে, ব্রেনের মধ্যে কোর জিনিসটা হচ্ছে নিউরন। তো এই নিউরনের সেল বানাবো। হ্যাঁ, তো সেল বানাবো হচ্ছে এরকম, কারণ হয় কি আমরা যখন আগুন একবার ছোটবেলায় ধরি, সেকেন্ড টাইম আর ধরতে চাই না। কারণ কি, আগুন ধরার পরে যে তথ্যটা আপনি পেয়েছেন আপনার ব্রেনের মধ্যে এটা স্টোর থাকে, এই কারণে সেকেন্ড টাইম আর আপনি কখনো ধরেন, এটাই আপনার এক্সপিরিয়েন্স। সো এটা যদি আমরা সফটওয়্যার দিয়ে বানাতে পারি, তাহলে হচ্ছে কি এটা একটা চমৎকার কাজ হবে। ওই সময় জাস্ট এগুলো নিয়ে স্টাডি চলতেছে, এডুকেশন একটা ইয়ে। তখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে, ব্যাংকের যে লোন প্রসেসিং একটা সিস্টেম আছে, যে আপনি আমরা যখন কেউ অ্যাপ্লাই করি, দেখবেন আপনাকে একটা ফর্ম দিয়ে দেয়। তো ওই ফর্মগুলো আমরা অ্যাপ্লাই করার পরে ম্যানেজার কিন্তু, আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার কিছু মার্কিং ওদের দেওয়া আছে, যেটা ম্যানেজার দেখলে বুঝতে পারে। ওই মার্কিংটার উপরে ম্যানেজার আপনাকে লোনটা অ্যাপ্রুভ হবে কি অ্যাপ্রুভ হবে না। আপনি এই কাজটি কিভাবে পেলেন, যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অটোমেশনের কাজ? এটা অটোমেশন না, এটা যেহেতু আমি ইন্টার্ন করছি, আমার একজন ম্যানেজার ছিলেন, আমি বললাম যে ভাই আমি একটা কাজ করতে যাচ্ছি, যে এই কাজটা হচ্ছে একটা মানুষের প্রয়োজন পড়বে না, ম্যানেজারিয়াল মানে সফটওয়্যারটা লার্ন করবে মানুষের কাছ থেকে, এরপর ওই মানুষের আর প্রয়োজনটা পড়বে না। তো আমার হিউজ ডেটা দরকার ছিল। এটা হতে পারতো একটা মানে ডক্টরটা যেই পেশেন্ট দেখে, তো ওই সময় ডায়াগনস্টিক সেন্টারগুলি অতটা কম্পিউটারাইজ না, পিওর ডেটা ফিল্ড দরকার ছিল আমার। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেরটা দেখলাম যে ওদের এটার ফিল্ডগুলো খুব চমৎকারভাবে পার্সোনাল তথ্য,
তারপর বিজনেস তথ্য সবকিছুই সবকিছু থাকে। দেওয়া আছে। তো উনি আমাকে হেল্প করলো যে তুমি এই তথ্যটা নিয়ে যাও। ওইটার উপরে আমি এই আর নিউরাল নেটওয়ার্ক বেসড একটা আসলে ওরাকেল দিয়ে একটা সফটওয়্যার, আর ওই সময়টাতে আমার একটা ফ্রেন্ড ছিলেন মুশফিক, ও এখন ইউকেতে আছে, ও আমাকে খুব, আমরা এক্সাইটেড, মানে আমার অন্য পরীক্ষায় কিন্তু গোল্লায় যাচ্ছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। পরে ফাইনালি এটা আমরা তৈরি করতে পেরেছি। আর তখন যেটা হয় কি, যে তৈরি করার পরে যেটা হচ্ছে যে এই যে ম্যানেজার, আমার হয় কি ডিসিশন, আপনি 2x2 দিলে 4টা ডিসিশন বের হবে, কোনো না কোনো কারণে আপনাকে দিচ্ছে। এই তথ্যটা হয় কি আগে ক্যালকুলেটরের মধ্যে কিন্তু আপনি সেটা পেয়ে যান, তথ্যটা রাখতে পারে না। বাট আমার ঠিক মানে এখনো কিন্তু এআইটা এটার উপর বেস করে, নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে কিন্তু আগাচ্ছে, তথ্যটা রাখতে পারতো। তো এরকম 1000 লোন যদি এই সফটওয়্যারটা দিয়ে প্রসেস করা হয়, দেন ম্যানেজারের আর কোনো প্রয়োজন নাই। কারণ ম্যানেজার যত রকমের ডিসিশন, মানে আমরা এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স মানে কি, তার মাথার মধ্যে এতগুলি ক্যালকুলেশনের রেজাল্ট আছে, এক্সপিরিয়েন্স মানে কিন্তু তাই। তো এই রেজাল্টগুলি 1000 ধরনের লোন যদি আপনি এই সফটওয়্যার দিয়ে প্রসেস করেন, ওই ম্যানেজার স্কিলটা সফটওয়্যারটা লার্ন করে ফেলছে, তখন আর ম্যানেজার এই স্কিলটা সে সফটওয়্যার দিতে পারে অটোমেটিক্যালি। তো এরকম একটা ব্যাপার ছিল। আর এটা যখন আমরা ফাইনালি স্যারদের দেখালাম, তো আমি জানতাম না, পরে স্যাররাও খুব এক্সাইটেড ছিলেন। নর্মালি আপনি যখন প্রজেক্ট সাবমিট করেন কি হয়, সুপারভাইজন থাকেন এবং স্যাররা থাকেন, মার্ক দিয়ে দেয়। তো ওনারা ডেফিনেটলি যেটা করলো, পুরা এডুকেশনাল যত ইনস্টিটিউট ছিল পুরো হল রুমের মধ্যে এটার জন্য একটা প্রোগ্রাম করলো আর কি। এবং ওইখানে আমরা উপস্থাপন করলাম পুরো জিনিসটা। ওইখানে যারা বাংলাদেশে যে মানে যারা এডুকেশনের যে ছিলেন, উনিও ছিলেন, সবাই ছিলেন ওইখানে উপস্থিত, যে আসলে এই জিনিসটা আসলে কাজ করে কিনা। যে আমি তো এটা থিওরিটিক্যালি বললাম, পরে ওনারা দেখলেন, আমরা সব দেখায় দিলাম। তো ওইটার মধ্যে দেখা গেলো যে আমি এই 200 মার্কের পরীক্ষা হয়তো 160-70 পেয়েছি, আর অন্য পরীক্ষায় দেখা গেছে 2-1টাতে ফেল করেছি। তথ্য প্রযুক্তি নিয়েই কথা হচ্ছিল, ইউনিভার্সিটির লাইফের কথা হচ্ছিল, যে মানে নতুন একটি ইনভেনশন বলা যায় আপনি করলেন এবং যেটি বেশ আলোড়ন সৃষ্টি করলো। ওটা কি পরে প্র্যাকটিক্যালি কোনো কাজে লেগেছিল কোথাও? না, ওই সময়টাতে আসলে আমরা এই 20 বছর পরে এসে এআই সম্পর্কে অনেক মানুষ ইন্টারেস্টেড, বাট এই তো ওই সময়টাতে আসলে এই স্কোপটা বাংলাদেশের জন্য ছিল না। বাট ওই সময়টা থেকে আপনি চিন্তা করেন, যদি আমি এটা স্কোপ পেতাম, তখন এটা বাংলাদেশ মানে তো এআইতে কতটা আমরা এগিয়ে থাকতে পারতাম। একদমই তাই। তো তখন আমার তারপরে যখন পড়ালেখা শেষ, তখন মনে হয় যে না, নিজে কিছু করি, যেহেতু এই টাইপের কাজগুলি আসলে তখন ছিল কি, একটা আপনি কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশন, আপনি একটা জায়গায় যাবেন, মেইনটেনেন্সের কাজ ছিল, ডেভেলপমেন্টের কাজ খুব একটা ছিল না। তখন আমরা যেটা করলাম, আমার এক ফ্রেন্ড ছিল, ও বাইবেল সোসাইটিতে তখন বাংলাদেশে একটা বাইবেল বানাতে চাচ্ছিল বাংলায়, যেটাতে বাংলাতে সার্চ করা যাবে। আচ্ছা, যেমন আমাদের কোরআন শরীফের নামাজ পড়া, তখন পুরোটা কোরআন শরীফের নামাজ পড়া সম্পর্কে কোথায় কি বলা হয়েছে আপনি সার্চ দিয়ে যদি পেয়ে যান, তাহলে পুরোটা কোরআন শরীফ আর পড়া লাগছে না, আপনি এই রিলেটেড। তো এরকম একটা বাইবেল বানাতে যাচ্ছিল। তো এই ওনাদের একটা কোয়ারি ছিল, এটা বাংলায় হতে হবে এবং সার্চ বেসড হতে হবে, এবং ওনারা তখন অনেক কোম্পানি খুঁজছে, কাউকে পাচ্ছিল না আর কি। তো আমার এক ফ্রেন্ড ছিল ওনার কাছে, পরে বললো যে আমাদেরকে যদি একটা সুযোগ দেন তাহলে আমরা এটা ট্রাই করি। পরে আমাদেরকে নিয়ে গেল, তখন স্টুডেন্ট আমরা 4-5 মিলে, হ্যাঁ আমরা এটা বানাতে পারবো। আর আমি পারি না পারি একটা ঝোঁক আছে, ওই বিশ্বাসটা যে না পারবো, এই মার্সিডিজ বেঞ্জের যে চিন্তাটা আর কি, যে না যে কোনো কিছুই সম্ভব। তো তখন আমরা বললাম যে পারবো। পরে ওরা বললো যে ঠিক আছে তোমরা পারবা, ভালো কথা, তাহলে আমাদেরকে একটা ডেমো দেখাতে হবে, কারণ অনেকেই এটা ফেল করছে। সো তোমরা যদি ডেমো বানায় দেখাতে পারো এই খানিক অংশ, যে সার্চ কাজ করে, দেন তোমাকে এই কাজটা দিবে। এটি একটা সফটওয়্যার ডেভেলপের বিষয় কি? হ্যাঁ, সফটওয়্যার, মানে সফটওয়্যারের মাধ্যমে জাস্ট একটা মাল্টিমিডিয়া বেসড একটা, মানে এখন আমরা গুগলের মধ্যে যে সার্চ দিই, গুগলের সার্চ, বাংলায় সার্চে কিন্তু আপনি দেখবেন রিসেন্টলি সহসাই 5 বছর 10 বছর আগে কিন্তু এভাবে ছিল না। তো ওই 2004-5-এর দিকে ওনারা চাচ্ছিলেন। তো আমরা এটা তখন আমরা নিজেরাই স্টাডি করা শুরু করি। তখন এটা নতুন প্রোডাক্ট, এখন আমি বলে আসছি করবো, পারি না, মানে জানি না আর কি, অল্প অল্প যাওয়ার পরে আমি নীলক্ষেত চলে গেলাম, বই কিনলাম 3টা, বাসায় বললাম দরজা বন্ধ, এই মনে করেন যে বই, আমি এই যে বই পড়া 3 দিন 7 দিনের মধ্যে পুরো জিনিসটা শিখে এই বানানোর মধ্যে বসে গেলাম। তারপর আমার এক ফ্রেন্ড ছিল, ওরা আমরা 2-3 মিলে মানে মোটামুটি করে ডেমো তৈরি করে দেখালাম। তো বাই দিস টাইম আমরা যেহেতু কাজ করছিলাম, এটা নিয়ে কাজ করবো, তো আমার ফ্রেন্ডরা তখন এটার মূল্য ছিল 1,04,000 টাকা, মানে ওরা দিবে। তো খানিক অংশ আমাদেরকে দিল 30-40% এরকম একটা, তখন আমরা টাকা ভুল করছি। তো 5 জনে মিলে আমরা একটা প্রতিষ্ঠানের নাম ঠিক করলাম, প্লেক্সাস। 5 জন মিলে, হ্যাঁ, আমরা 4-5 জন ফ্রেন্ড, একজন সিস্টেম অ্যানালিস্ট, একজন মার্কেটিং, একজন যে কাজ এনে দিচ্ছে, আমরা 5 জনে মিলে কাজ করব। আর একটা আমরা অফিস নিলাম, অফিসের ভাড়া হচ্ছে 5,000 টাকা। এটা হচ্ছে আমার এক ভাইয়ের বাসার নিচে একদম, মানে গ্রাউন্ড ফ্লোর, ভাড়া কম হয়। এটা আমাদের কিন্তু কত সালের কথা? এটা হচ্ছে 2003-4 এর কথা। 2003-4। তো আমরা বললাম যে না, তাহলে ওইখানে বসে আমরা এটা তৈরি করবো। তো ফ্রেন্ডরা মিলে যখন তৈরি করতে গেলাম, তখন এটা লম্বা হয়ে যাচ্ছিল, মানে যেহেতু আমরা প্রজেক্ট কিভাবে কমপ্লিট করতে হয়, তো লম্বা হয়ে যাচ্ছিল। তখন আমরা লম্বা হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়ি ভাড়া আটকে যাচ্ছে, অন্যান্য কাজ আটকে যাচ্ছে। তো আমরা কি করলাম, আমাদের অফিসের জন্য ইন্টারনেট সংযোগ নিয়েছিলাম। তো তখন মনে হলো যে না, তাহলে আমরা এদিকে সফটওয়্যার তো আগাচ্ছে, তাহলে ইন্টারনেটটাও কি আমরা আশেপাশের মানুষকে আমরা বিস্তৃতি করতে পারি কিনা, দিতে পারি কিনা।
তখন আমরা পাশাপাশি ওইখান থেকে আমরা শুরু করলাম যে না তাহলে আমরা ইন্টারনেটও আশেপাশে এলাকায় দিব। তো ওইখান থেকে এইটাও আগাচ্ছে, ওইটাও তখন আগাচ্ছে, সার্ভিস প্রোভাইড করা শুরু করলাম। কিভাবে করলেন আপনারা? যাদের কাছ থেকে নিলেন জি, তারা জি, সেই জি। পারমিশনটা দিল আপনাদেরকে? ওই সময়টাতে 2004-5 সালের দিকে ছিল কি যে আপনি ইন্টারনেটটা স্প্রেড আউট রেডিও লিংকের মাধ্যমে আমরা ওদের ডিলার হিসেবে কাজ করতাম, আচ্ছা। সাব এজেন্ট হিসেবে কাজ করতাম, আমরা সার্ভিস সাপোর্টটা আমরা দিতাম, মেইন কোম্পানি ওরাই ছিলেন আর কি। দিয়ে আমরা গুলশান, বনানী, বারিধারা এই রিজিয়নটার মধ্যে আমরা আস্তে আস্তে সার্ভিস দিলাম। আর তখন দেখলাম কি সফটওয়্যার আসলে ভেরি টাফ, মানে সফটওয়্যার কেনার জন্য এখনো মানুষ টাকা দিতে চায় না, তখনও দিতে চাইতো না। তো তখন আমরা আস্তে আস্তে ওইখান থেকে একটু অফ হয়ে গেলাম। আমার ফ্রেন্ড অন্যান্য যারা ছিল যে টাফ হওয়ার কারণে যে যার মতো করে বিভিন্ন জব ইনভলভ হয়ে গেল। এখন আমি ওই কোম্পানির নামটা নিয়ে আটকে আছি আর কি, ঠিক আছে। এদিকে অফিস ভাড়াও জমে যাচ্ছে। হ্যাঁ, অফিস ভাড়াও জমে যাচ্ছে। আর ইন্টারেস্টিং হচ্ছে যখন ওই বাইবেল সোসাইটি দেখে স্যাটিসফাইড হলো, তো আমরা তো বুঝি না যে আমরা অফিসে কাজ করে টাকা দেন, ওরা বলে চেক দিব। সো চেকে টাকা দিল, বলে কোম্পানির নাম কি, বললাম প্লেক্সাস। এই নামে আমাদের ট্রেড লাইসেন্স নাই। তো একবার শুনছি যে বিজনেস করতে হলে ট্রেড লাইসেন্স করার লাগে আমরা সিটি কর্পোরেশনে অ্যাপ্লিকেশন করে রাখছি, আনি না, টাকা পয়সা নাই, নিয়ে আনবো, আইনা করবে, এটা আইনা লাভ কি, এরকম একটা ব্যাপার ছিল। যখন ট্রেড লাইসেন্স দিল, মানে ট্রেড লাইসেন্স মানে বললো কি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে বললো আপনার ট্রেড লাইসেন্স লাগবে। তখন মনে হলো আরে আমরা তো অ্যাপ্লাই করে রাখছি, তাহলে ওইটা নিয়ে আসি। পরে সিটি কর্পোরেশনে গেলাম, যাই বললো যে ভাই এটা তো আপনি পরে আছে, কবে অ্যাপ্লাই করে রাখছি, নিয়ে যান না কেন। পরে আমরা এটা নিয়ে আসলাম, আইনা ব্যাংকে গেছি, যেহেতু আমাদের চেক দিয়ে দিচ্ছেন, টাকা তুলতে পারছি না, তো এখন ব্যাংকে গেছি। ব্যাংকে যাওয়ার পরে যেটা হচ্ছে যে আমরা বললাম যে আমাদের অ্যাকাউন্ট খোলেন। কারণ ওইখানে মিনিমাম হচ্ছে 2000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়, আমাদের কাছে 2000 টাকাও নাই যে 2000 টাকা দিয়ে মানে ব্যাংক অ্যাকাউন্ট করবো, সবকিছু আছে। তো ওইখানে যে সেকেন্ড পার্সন, নিপুণ নামে একজন ছিলেন, উনি আমাদেরকে বললো, উনি আমাদের পার্সোনালি চিনতেন। তো পরে ওনার যে ম্যানেজার, ওনাকে বললেন দেখেন ওরা তো চেক নিয়ে আসছে, তো আমি রেসপন্সিবল, যদি ওরা মানে এই ওপেনিং এর যেটা আছে যেটা লাগে আমরা দিব, ওকে খুলে দেন। আচ্ছা। তো তারপরে ওনার টাকা দিয়ে অথবা ইয়ে করে খোলা হলো। এই হচ্ছে আমাদের এই সফটওয়্যার প্লেক্সাস নামে যেটা আছে আর কি। তো এই থেকে আমাদের ওই অংশ, ওই যাত্রাটা হচ্ছে এইভাবে আমাদের শুরু হলো। পাশাপাশি দেখা গেল তখন আমরা এই সফটওয়্যার যেহেতু একটু টাফ, তো আবার আমার অন্য ফ্রেন্ডরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেল, তখন আমি আবার আইএসপি বিজনেসের সাথে ইনভলভ হয়ে গেলাম। তো এটা করতে করতে 2007-08 পর্যন্ত আমরা মোটামুটি গুলশান, বনানী, বারিধারা এই জায়গাগুলিতে আমরা আস্তে আস্তে করলাম। পরবর্তীতে আমরা 8-9 এর দিকে আমরা আইএসপি লাইসেন্স, যেহেতু আমরা নিজেদের আস্তে আস্তে পরিধি ভালো, আমরা নিজেদের নামে ক্যাটাগরি লাইসেন্সও নিলাম আমরা 2008 এর দিকে। তখন কি 5 ফ্রেন্ড ছিলেন? না, তখন আমি দেখা গেছে যে মোটামুটি একা হয়ে গেছি, একদম একা হয়ে গেছি আর কি। তো যেহেতু আমি ওই যে রেসপন্সিবিলিটি কিছু একটা করব, এখন করার জন্য তো আসলে ওই সময়টাতে খুব একটা টাফ ছিল। আর ততদিনে প্লেক্সাস দাঁড়িয়ে গেল, কারণ আপনি ট্রেড জি লাইসেন্স জি করলেন, ট্রেড লাইসেন্স করলাম, ব্যাংক অ্যাকাউন্ট করলাম, আপনার কর্পোরেট tax ক্লায়েন্ট হলো, হ্যাঁ, যেমন papers আমাদের আস্তে তখন আস্তে- আমাদের মনে করেন যে চায়না এম্বাসি বলেন, যতগুলো এম্বাসি, রেসিডেন্স সব আমাদের ক্লায়েন্ট ছিল, যেহেতু আমরা সার্ভিসটা দিচ্ছিলাম। তো ওই সময়টাতে করতে হতে মনে হলো যে একটু টাফ, নেক্সট টেকনোলজি, হোয়াট ইজ নেক্সট, কারণ এর পরে আর কিছু নাই টেকনোলজিক্যালি। পরে আমার একটি স্কোপ তৈরি হলো, সেটা হচ্ছে আমি ওই যে ইংল্যান্ডের একটা কোম্পানির সাথে আমি টেলিকমের কিছু সার্ভিস দেওয়ার কিছু সুযোগ পেলাম। তো তখন আমি আবার ওইটার সাথে ইনভলভ হয়ে গেলাম, টেলিকম রিলেটেড। যে আমরা যেটা হয় কি, এটা কেরিয়ার টাইপের জিনিস, যে পুরো ওয়ার্ল্ডে প্রায় 5000-5,500 টেলিকম কোম্পানি আছে ইন্ডিভিজুয়ালি। তো বাংলাদেশে ধরেন 4-5টা কোম্পানি আছে। এখন আপনি আমেরিকাতে একটা কল দিচ্ছেন, তো কল দিলে বাংলাদেশ থেকে এই কলটা মিডল একটা কেরিয়ার, একটা সুইচ থাকে, কোম্পানি থাকে, এই কলটা তাদের কাছে যায়, আসলে তারা আসলে আমেরিকার ওই টেলিকম কোম্পানির সাথে কানেক্ট করে দেয়। তো এই যে ইন বিটুইন যে মাঝখানের যে মেকানিজমটা আছে কেরিয়ারে, ওই টেলিকম, এইটা নিয়ে আমি আবার 4-5 বছর ধরে কাজ করা শুরু করলাম। আর 2010-এ এসে আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে ইনভলভ হলাম। ওইখানে কিছু কাজের ব্যাপারে আমি মানে কাজের কিছু কাজ করা যায়, আপনি যেটা বললেন যে ওরকম কিছু জিনিস আমি তাকে প্রপোজ করলাম। ওখানে যে চেয়ারম্যান শহীদ আল বখারি, উনি খুব ইমপ্রেসড হলেন, বললেন তুমি কি করতে চাও। পরে আমি বললাম যে আসলে আমরা একটু R&D করতে চাই, যেহেতু আমার ওই প্রথম থেকে একটা রিসার্চের প্রতি একটা, উনি বললে কি নিয়ে করতে চাও। তখন আমি বললাম যে নাসা একটা প্রজেক্ট শুরু করে ওই সময়ে, এটা এই ওপেন স্ট্যাক মানে ক্লাউড কম্পিউটিংটা নিয়ে একটা প্রজেক্ট শুরু হচ্ছে। ওইটা আমি বললাম যে এটা একটা বিশাল অপরচুনিটি হবে, আমি নাসার সাথে এটা করতে চাই, বাট এটা R&Dটা করার আপনি সুযোগ দেন। উনি আমাকে হিউজ ইনভেস্টমেন্ট যা লাগে উনি করলেন, বলে তুমি রিসার্চ করো। তো তখন আমরা এটা শুরু করলাম, ওইদিকে নাসা কাজ করতেছে। কারণ এখন কিন্তু আমরা কিছু জিনিস ওপেন, হ্যাঁ, ওপেন মানে এই যে টেকনিক্যাল ওয়ার্ড যেটা আছে, আমরা এখন তো ওপেন বলতে পারছি আর কি। সিকিউরিটি নিল না আপনার কাছ থেকে, মানে এত ইনভেস্টমেন্টে গেল না। উনি বলল যে উনি মানে এটা ওই যে বললাম যে আল্লাহর রহমত যেটা আছে, মানে উনি একটা জিনিস বুঝতে পেরেছে যে এই জিনিসটা দেশের জন্য কাজ করবে এবং এখানে যে আউটপুটটা আসবে তারাও এটা পাবে। না সেটা নিশ্চয়ই, কিন্তু সেটা আপনি কতটা নিজেকে প্রুফ করতে পারবেন? জি 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 জি, এইটার ব্যাপারে আমি তার কাছে খুব মানে কৃতজ্ঞ যে ব্লাইন্ডলি এবং চোখ বন্ধ করে উনি আমি যা চেয়েছি তাই দিয়েছে।
উনি কি আপনার পূর্ব অভিজ্ঞতা বা আপনার যে ছোট ছোট কাজগুলো এটা জি, জি, নিশ্চয়ই জি, উনি জি, জানতো? জি, ওইটা জেনেছে, জানার পর উনি হয়তো অনেক অভিজ্ঞ এবং উনি হয়তো বুঝতে পারে যে হয়তো এই ছেলেটাকে দিয়ে হবে, এবং আমার ডেডিকেশন ছিল, পরিশ্রম ছিল, সমস্ত কিছু ছিল। এবং আপনার এই কাজটি আসলে কোয়ান্টাম ফাউন্ডেশন কি ধরনের কাজে লেগেছে? পরবর্তীতে এখন কোয়ান্টাম ফাউন্ডেশনের যে মেইল সার্ভিস বলেন, ক্লাউড সার্ভিস বলেন, পুরো জিনিসটাই কিন্তু এখনো ওই ধরনের যেই একটা থিঙ্কিং থেকেই কিন্তু এখনো চলতেছে। আচ্ছা। এবং আমরা চাচ্ছিলাম পুরো জিনিসটাকে পুরো দেশের মধ্যে বিস্তৃতি করে দেওয়ার জন্য। কারণ এখন দেখেন যে জাস্ট আমি বলি যে আপনি হাতের যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, জি। এইটার অপারেটিং সিস্টেমটা ফ্রি। আপনার যেই আইডিটা ব্যবহার করে অ্যান্ড্রয়েডটা রেজিস্টার করেছেন এটাও কিন্তু ফ্রি। এটার মধ্যে আপনাকে 15 জিবি ডেটা দিচ্ছে। জি। তার কি লাভ? আমরা যদি চিন্তা করি তার কি লাভ? তো এই কোম্পানিটা ফর্ম করছে 2004 সালে। ওদের বিজনেস প্ল্যান হচ্ছে 2020 পর্যন্ত, 20 বছরের একটা বিজনেস প্ল্যান। তো ওরা চাচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে এই ইমেলের মার্কেটটাকে একলা ডোমিনেট করার জন্য। তারা একটা প্ল্যান করলো, আমি এটা ব্রিটিশদের মতো, যদি আমরা যেটা সহজে বলি, আমরা কিন্তু এখনো চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমরা শুনেছি ব্রিটিশদের কাছ থেকে এখনো চা খাচ্ছি। অনেক কিছুই। তো এই যে ওরা চিন্তা করলো যে এইখানে আপনি যখন অফিসিয়ালি যাবেন আপনাকে অনেক নিয়ম কানুন দেখাবে, যদি ফ্রি হয় ফাইন। তো ওরা কি করছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে থেকে আমরা যখন 2000 সালে অনেক মানে ইমেল সলিউশন প্রোভাইডার ছিল, এখন কিন্তু নাই, ওরা একলা ডমিনেট করছে। ওরা কি করছে, অ্যান্ড্রয়েড কোটি কোটি টাকা ইনভেস্ট করে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম, অ্যাপেল বিক্রি করছে, এটাকে আপনাকে ফ্রি দিচ্ছে। ওর লাভটা কোথায়? ওর লাভ হচ্ছে যে এইটার মধ্যে আপনি যেই আইডিটা রেজিস্টার করছেন আপনাকে 15 জিবি ডেটা দিচ্ছে। এবং এখন আপনার ফোনে একটা সময় ছিল 2 মেগা, 5 মেগা, এখন তো এইচডি, 4K, 8K আমাদের মোবাইলগুলোতে ছবি তুলছেন, তাহলে এক একটা ফাইলের সাইজ কত হিউজ। তাহলে এই ফাইলটা আপনি রাখবেন কোথায়? আপনার মোবাইলে তো আপনার জায়গা হবে না 15 জিবিতে, আপনি বাধ্য হবেন 100 জিবিতে। যেমন আমি এখনো একটা টেস্ট পারপাস একটা আইডি ব্যবহার করছি, আমি 350 টাকা পে করি। তাহলে বাংলাদেশে 5 কোটি বিটিআরসি তথ্য অনুযায়ী 5 কোটি স্মার্টফোন মার্কেট, 5 কোটি ইমেল আইডি থেকে যদি 350 টাকা করে আসে, কত টাকা আসবে? হিউজ অ্যামাউন্ট। আপনার সেকেন্ড কোনো অপশন আছে? একদম। এবং আমরা এখন কি করি, সবাই হোয়াটসঅ্যাপে কথা বলছি, তো ফ্রি। হোয়ারে আমাদের টেলিকম কোম্পানিগুলি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আপনাকে আমাকে কথা বলিয়ে দিত। এবং যখন বলা হলো এটা ফ্রি, আমিও খুশি, আপনিও খুশি। একটা সময় দেখবেন যে আমাদের দেশেই দেখা যেত যে ভিওআইপি করলে আমাদের যারা বাইরে থেকে কল করতো, সস্তায় কল করিয়ে দিলেই ওদেরকে ধরে নিয়ে যেত ইকুইপমেন্ট সহ, অনেক জরিমানা করা হতো। কারণ কি, তারা বিদেশে যারা কর্মী ছিলেন তাদেরকে বাংলাদেশে সহজে কথা, অল্প টাকায় কথা বলিয়ে দিত। এর জন্য আমাদের সরকারের যেটা ছিল রাজস্ব কমে যেত। এখন আমরা যে হোয়াটসঅ্যাপে কথা বলছি, এ থেকে আসলে আমাদের রাজস্ব কতটুকু আমরা পাচ্ছি? এটা চমৎকার একটা বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু আসলে রাজস্ব হারাচ্ছি। বাট আরেকটা যেটা হচ্ছে যে, কেন আমি বললাম যে এই যে দেখেন আমরা যে কথা বলছি হোয়াটসঅ্যাপে, ওরা কিন্তু আপনার সমস্ত তথ্য নিচ্ছে না, আপনার ভয়েস প্যাটার্ন নিচ্ছে। ইমেল থেকে আপনাকে কি করছে, আপনাকে ইমেল দিচ্ছে, ইমেলে আপনি কি কমিউনিকেশন করছেন, আপনি কি কখনো, আপনি যে এই যে ইমেল সার্ভিসটা নেওয়ার আগে ওরা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, আপনি কি কখনো পড়েন? আপনি কিন্তু পড়েন না, আসে আপনি কিন্তু এগ্রিমেন্ট দিয়ে দিয়েছেন, এবং আপনি পড়বেন, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে দেখো আমি তোমার ইমেলটা পড়বো না, কিন্তু যদি কখনো ব্যাকআপ অথবা যদি দরকার পড়ে পড়তে পারি। আমি কি বোঝাতে পারছি? তাহলে কি হচ্ছে, আপনার ইমেল পুরোটা সে নিবে না, বাট আপনার ইমেল কি নিয়ে কথা বলছেন। আজকে যে সোশ্যাল মিডিয়া আপনাকে ফ্রি অফ কস্ট আপনি ছবি শেয়ার করে, ওর লাভ কি? ওর লাভ হচ্ছে আপনি কি নিয়ে, প্যাটার্নটা কি, এই প্যাটার্নটাই ও কিন্তু পার ক্লিকে 18 টাকা করে বিক্রি করছে আমার কাছে, আরেকজনের কাছে। তুমি কি আমার এই ইমেলে মেইল পাঠাতে চাও? আমার কাছে এতগুলি লোক আছে যারা আজকে এই জিনিসটা নিয়ে কথা বলেছে। এখন আপনি যদি বিজ্ঞাপন দাতা হন, আপনি কাদেরকে দিবেন? আপনি কি পুরো ঢাকা সবাইকে জানাতে চাবেন, না আজকে শুধু এই জিনিসটা নিয়ে কথা বলছে তাদেরকে জানাতে চাবেন? অবভিয়াসলি একদমই তাই। এটাই আসলে তাদের ইনকাম। আর আমরা কি হারাচ্ছি? আমরা অ্যাজ এ প্রযুক্তিবিদ হিসাবে, অথবা আমাদের যে অপরচুনিটিসগুলি আছে, এটা কিন্তু আস্তে 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 করে ছোট হয়ে যাচ্ছে। চমৎকার সব কাজ করছেন আপনি। তথ্য প্রযুক্তির অনেক বিষয়গুলো আসলে আমাদের এখনো অজানা, যে আমরা আসলে ফ্রিতে কল করছি, কিন্তু এর নেপথ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো সেই সব প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে আসলে নিয়ে নিচ্ছে। সেই কথার প্রসঙ্গে যদি আসি। আচ্ছা, তো আমরা আসলে যেটা চাচ্ছি যে আমরা যদি প্রযুক্তিটা আমাদের নিজেদের দেশে তৈরি করতে পারি, তাহলে আমাদের একটা বিশাল সম্ভাবনা আছে। আমাদের যে উদ্যোক্তা বলেন, কর্মসংস্থান বলেন, সমস্ত কিছু কিন্তু তৈরি হবে। এই যে প্রযুক্তিটা দিয়ে আমরা কথা বলছি, যদি এই প্রযুক্তিটা আমরা যদি নিজেরা ডেভেলপ করতাম, আমাদের কতগুলি কর্মসংস্থান হতো।
এবং এই ধরনের স্কোপগুলো আমাদের তৈরি করা। তো এটা থেকে চিন্তা করে আমরা ভাবলাম যে বাংলাদেশ সরকার যেটা চাচ্ছে ইন্টারনেটকে প্রত্যন্ত পর্যায়ে অঞ্চলে নিয়ে যেতে চাইছে। আমরা যখন বিজনেসটা শুরু করি তখন 1 MBPS ইন্টারনেটের দাম ছিল মাত্র 2,30,000 টাকা। এখন সরকার কিন্তু এই খরচটা নামিয়ে মাত্র 50 টাকার কাছাকাছি নিয়ে আসছে। এই কারণে কিন্তু গ্রাম পর্যায়ে আমরা ইন্টারনেট নিয়ে যেতে চাচ্ছি। এবং যেটা হচ্ছে যে আমাদের আমরা 2004-05 সালের দিকে আমাদের একটা স্প্লাইস মেশিন যেটা ফাইবার কানেক্টেড করার জন্য 2টা ছিল ঢাকাতে। এখন কিন্তু আমি আমার গ্রামে গেলাম, দেখলাম প্রত্যন্ত অঞ্চলে পুকুরের পাড় দিয়ে এই মেশিনটা নিয়ে হেঁটে যাচ্ছে। এবং বাংলাদেশ সরকার যেমন পদ্মা ব্রিজ দেখেন 26টা জেলাকে সংযুক্ত করেছে, অথচ বাংলাদেশ ইনফো সরকার 1, 2, 3-র মাধ্যমে 2600 ইউনিয়ন, অর্থাৎ প্রায় আমাদের দেশে যে গ্রামের প্রায় 60-70% গ্রামকে কিন্তু সংযুক্ত করেছে। আর এই গ্রামগুলিকে কিন্তু বাংলাদেশের সাথে না, পুরো পৃথিবীর সাথে সংযুক্ত করেছে। এবং এর কারণে কি হচ্ছে, ওই গ্রামের যেই লোকটা আছে, যে ছেলেটা আছে, যে জবের জন্য ঢাকায় আসতো, সে ওইখানে বসে কিন্তু ইউরোপ আমেরিকার কাজগুলি করছে। এবং আমরা দেখলাম আমাদের সিলেটি একটা জায়গা আছে, এটা হচ্ছে আমাদের এই যে কি যেন বলে, আমাদের সিলেটের এটা হচ্ছে ধর্মপাশা, সুনামগঞ্জে। ওইখানে একজন ফ্রিল্যান্সার আছে, উনি যেটা করতো যে কাজ করে হাওরের মধ্যে এসে মোবাইলের মাধ্যমে উনি ওনার কাজটা আপলোড করতো। তো আমাদের সাথে কথা হলো, পরে ওই জায়গাটার মধ্যে আমরা কিন্তু তাদেরকে আমরা এই সংযোগটা দেওয়ার চেষ্টা করেছি। এখন কিন্তু সে আমাদের এই সংযোগ নেওয়ার কারণে ঘরে বসে কাজ করছে, সে হাওর অঞ্চলে কাজ করছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে যে আমরা যেটা চিন্তা করলাম, এই খরচটা আমরা কীভাবে আসলে কমাতে পারি। তো এই কমানোর জন্য আমরা যেটা করলাম যে আমরা একটা নতুন প্রযুক্তি ডেভেলপ করলাম, যে এই যে আমরা অথেন্টিকেশন, যে আপনি ইউজার নেম, আমরা কি করি সব রাউটারের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখি যাতে আপনার এটা আরেকজন ব্যবহার করতে না পারে। তো এই জায়গাটার মধ্যে আমরা কি করলাম, এই অপারেটিং সিস্টেমটা আমরা ওপেন স্ট্যাক ক্লাউডের মধ্যে আমরা এটাকে ডেপ্লয় করলাম। সো ডেপ্লয় করার কারণে যেটা হচ্ছে যে আপনি যে কোনো রাউটারই ব্যবহার করেন, আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা, আপনি ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি একবার রেজিস্ট্রেশন করলেন। এখন আমরা সাধারণভাবে কি করি, আপনার বাসায় একটা ব্রডব্যান্ড আছে, রাস্তার মধ্যে ডেটা আছে, অফিসে আবার ব্রডব্যান্ড আছে। সো আপনি বাসার যেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন, এখন কিন্তু আপনার বাসার রাউটার আইডেল পড়ে আছে। সো ওই পাসওয়ার্ডটা যদি ওপেন থাকতো, ওই সিগন্যালটা ব্যবহার করে আপনার প্রতিবেশী কিন্তু ব্যবহার করতে পারতো, বাট অথেন্টিকেশনটা কিন্তু তার মোবাইল নাম্বার, নট আপনার। তাইলে এইভাবে যদি সে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু এই ইউজেসটা অনেক খরচটা কমে আপনার খরচ কমে আসতেছে। আর আমরা সরকার যেটা চাচ্ছে যে খরচটা কমানোর জন্য, তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই যে পুরো সফটওয়্যারটা, এই যে খরচ, হার্ডওয়্যার বলেন, এই সফটওয়্যার পুরোটা আমরা নিজেরা ডেভেলপ করে ফেলেছি। সো আমরা শহরের প্রয়োজনের খাতিরে হয়তো আমরা এটা প্রোভাইড করছি, কিন্তু গ্রামের মানুষের পক্ষে কিন্তু এটা ব্যয়বহুল, যেহেতু তারা এইখান থেকে সরাসরি উপার্জন করে না। তো আমরা যেটা করলাম যে সে যে কোনো একটা রাউটার কিনছে, ওই রাউটারের মধ্যে বলছে এটা ওপেন রাখবেন, এবং তার মোবাইল নাম্বার দিয়ে সে কিন্তু এটা রেজিস্টার করছে। তো রেজিস্টার করে সে তার ঘরের যে প্রতিবেশী, আমাদের কি হয় 4টা ফ্ল্যাটে কিন্তু 4টা কোম্পানির 4টা লাইন থাকে, আমরা এফোর্ড করতে পারছি, বাট তার জন্য কিন্তু টাফ। সে কি করছে, এটাকে ওপেন শেয়ার করে দিত, তাহলে এটা তার জন্য আরেকজন একটা ইনসিডেন্ট করলে তার উপর ব্লেম আসবে। বাট আমরা বললাম আপনি এটা ওপেন করেন, বাট ইন্ডিভিজুয়ালি ব্যক্তি তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে চালাবে। তো তার প্রতিবেশী এই সিগন্যালটাকে ব্যবহার করে কিন্তু তার মোবাইল দিয়ে রেজিস্টার করে সে চালাচ্ছে। এটা খুব ভালো। তো চালানোর কারণে কি হচ্ছে দেখেন, একটা গ্রামগুলিতে কি হয়, একটা পাড়া থাকে, ওই পাড়ার মধ্যে একটা রাউটার বসালে 4-5টা ফ্যামিলি কিন্তু চালাতে পারছে মোবাইল। এবং সিকিউরিটির ব্যাপারটাও নিশ্চিত, সিকিউরিটি ব্যাপারটা আপনি ধরতে পারবেন যে কোন ব্যক্তিটা করছে। এবং ওই পাড়া থেকে যখন আপনি আরেকটা পাড়াতে যাচ্ছেন, তখন কিন্তু আগে কাজ করতো না, সে কিন্তু আরেক পাড়াতে গেলে আরেকজনের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। তারপরে সে কি করে, বাজারে যায়, বাজারে গেলেও দেখা যাচ্ছে আমরা এখানে কানেক্টেড করে দিচ্ছি, তার কিন্তু 70% কাজ কিন্তু এখানেই হয়ে যাচ্ছে। আর এই পুরোটা, এবং সরকার যেটা চাচ্ছিল যে অল্প খরচে, খরচগুলি কি হয় যখন আমরা পণ্যটা কিনি বিদেশ থেকে, হার্ডওয়্যারগুলি, সফটওয়্যারগুলি কিনি বিদেশ থেকে, সমস্ত কিছুর ইম্প্যাক্ট কিন্তু মানে ভোক্তার কাছে চলে যায়। আর পণ্যটা যদি আমাদের নিজের দেশীয়ভাবে তৈরি হয়, হার্ডওয়্যারটা আমরা চিন্তা করছি আস্তে আস্তে নিজের দেশে কিভাবে বানানো যায়, তাহলে কিন্তু খরচটা দেখা যাচ্ছে আমি মাত্র 150 টাকাতে ওকে আমি দিতে পারছি, এবং ও খুব মানে খুশি, এবং ও এখানে ঘুরছে, এবং এর জন্য কিন্তু আমাকে বাড়তি কোনো খরচ করতে হচ্ছে না, আলাদা কোনো, তার প্রয়োজন অনুযায়ী করছে।
এবং এইটার জন্য আমাদের খুব আমরা ইয়ে করি যে আমাদের $1 আমরা পুরো যেহেতু আমরা বললাম আমরা ওপেন সোর্স একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মের উপর এটা ডেভেলপ করেছি এবং পুরো সফটওয়্যারটা আমাদের নিজেদের তৈরি করা $1 আমাদের খরচ করতে হয়নি। প্রত্যন্ত গ্রামে হাওড় অঞ্চলে এবং যতটুকু আমরা জেনেছি যে আপনারা যে নৌকায় যখন মাঝিরা থাকেন বা বিভিন্ন কার্যক্রম চলে সেখানেও আপনারা কানেক্ট করতে পারেন। যেহেতু আমাদের এই সিগন্যালগুলো হয় কি ঢাকা শহরে দেখবেন এবং ঢাকা শহরে কি আপনি একটা রাউটার কিনে সিগন্যালটা কিন্তু যেতে চায় না, তো হাওড়া হয় কি বাজার অথবা আশেপাশে যে এলাকাগুলি আছে ওই জায়গাগুলির মধ্যেও কিন্তু যে আমাদের যে ওয়াইফাই যে নর্মাল যে রাউটারগুলো এগুলো কিন্তু সিগন্যাল অনেক দূর, যেহেতু এটা ফ্রি ফ্রিকোয়েন্সি শহরের মধ্যে এত বেশি রাউটার ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আসলে রেঞ্জটা ছোট হয়ে যায়। গ্রামের মধ্যে কিন্তু এই রেঞ্জটা আমরা অনেক বেশি পাই। এটা কি অতিরিক্ত রাউটারের জন্য? অতিরিক্ত, যেহেতু আপনি একটা ফ্রি ফ্রিকোয়েন্সি অনেক এবং ঢাকা শহরে কিন্তু পুরো একটা ওয়াইফাই নেটওয়ার্ক হয়ে আছে। গ্রাম অঞ্চলে বা হাওড়ে যেটা করছেন সেটা শহরে কেন প্রতিষ্ঠা করতে পারছেন না? কারণ এখানে মানে শহরে জীবনে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে সবাই সিকিউরিটিটা চায়, কিন্তু সেটা তো আপনারা এনশিওর করছেন, এই যে বললেন একটা পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা ভরতে পারছেন, তো সেক্ষেত্রে তো আসলে শহরের মানুষ এটা করতে পারে। শহরে আসলে আমরা চাই কিন্তু আমরা আমাদের মধ্যে কিছু দ্বিধা কাজ করে ইনোভেশন। এটা কোনো সিকিউরিটির কোনো প্রবলেম আছে কিনা? না, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যক্তির নাম্বারের এগেইনস্টে আমরা ব্যান্ডউইথে অ্যাসাইন করছি এবং তাকে আপনি ট্রেস করতে পারছেন। বাট আমরা যেটা ভয় পাই, যেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যেটা হচ্ছে যে এই যে টেকনোলজিটা এটা কিন্তু আমাদের স্যার জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার করা, এই যে ওয়াইফাই মানে এই যে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সিটা, এবং উনি এটা আবিষ্কার করেছেন কত সেই 1895 সালে, 100 বছর 150 বছর। আমরা কিন্তু মনে করছি পশ্চিমারা এই প্রযুক্তিটা, বাট গোড়াটা পত্তনটা কিন্তু ওনার বাড়ি কোথায় মুন্সিগঞ্জে। সো আমরা এই ইনোভেশনটা বাইরে গ্রামে হচ্ছে কি শহরের মানুষ এফোর্ড করতে পারে, গ্রামের মানুষ আসলে এফোর্ড করতে পারে না। আর গ্রামগুলিতে আসলে যারা বিজনেস করে তারা আসলে খুব ফোকাসড না, কারণ এখানে ইনকাম করে। আমরা অনেক লসে আছি, লসে আছি, কিন্তু আমার ওই যে উদ্ভাবনের যে নেশাটা, যে না এটা তো আসলে উপকার হচ্ছে, এই কারণে কিন্তু আমরা বাট আমরা চাচ্ছি ওইখান থেকে। এবং আমাদের ভয়টা যেটা আমি খুব ফিল করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আসলে একটা বিশাল সাহস দিয়েছে যে এইটা আসলে ইনোভেশন, এটা কি মানুষের উপকার করছি না আবার অন্য কারো মানে যারা বিজনেসের খাতিরে আমাদের উপরে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, এগুলো আমাদের নিয়ে দ্বিধাদ্বন্দ্ব এখনো কাজ করে। যে ইনোভেশনটা তো আসলে যে কোনো ইনোভেশনই আসলে অবৈধ, যখন এটা মানুষের উপকারে আসে তখন এটাকে বিভিন্ন সিস্টেম করে তখন এটাকে বৈধতা দেওয়া হয়। তো এটা এক ধরনের ইনোভেশন। যখন মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাকে একটা পুরস্কার দিলেন তখন আমি খুব বিশাল একটা আশ্বস্ত হয়েছি যে না তাহলে আসলে এই দেশে ওইরকম একটা এনভায়রনমেন্ট আছে, কাজ করা যাবে। কারণ সত্যি কথা বলতে আমার একটা দ্বিধা ছিল যে এটা একটা ইনোভেশন, সস্তায় যদি আমি ইন্টারনেট করে দিই অনেকেই দামে বিক্রি করছে, তো তারা হয়তো আমার উপরে নাখোশ হতে পারে, তো এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, এই ধরনের কিছু ব্যাপার থাকে। বাট দিনের শেষে সরকার যেটা চাচ্ছে যে অল্প টাকাতে, কারণ আমি ব্যান্ডউইথের খরচ কমালাম কিন্তু আমার ইম্পোর্ট খরচ আছে, ম্যানেজমেন্ট খরচ। এখানে একটা জিনিস শেয়ার করি যে আমরা যে খরচটা নিচ্ছি, ধরেন 150 টাকা যদি কেউ পে করে, আমি ওই গ্রামের একজনকে আমি তাকে ইনভলভ করছি, তাকে ট্রেইনড আপ করছি, তার মাধ্যমে আমি তাকে সাপোর্ট দিচ্ছি এবং একটা রেভিনিউর একটা অংশ কিন্তু সে পেয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রামে যেই টাকাটা আমি নিলাম এই টাকার একটা অংশ কিন্তু ওইখানেই থেকে গেল, ইকোনমিক্যালি কিন্তু ওই জায়গার মধ্যে বিদেশ থেকে একজন টাকা পাঠাচ্ছে, লোকাল এমপ্লয়মেন্ট হচ্ছে এবং ইকোনমিক্যালি দেখেন বাংলাদেশ এখন কিন্তু দাঁড়িয়ে আছে ফরেন ইকোনমির উপরে, মানে বিদেশি যারা আছে ওই টাকাটা কিন্তু গ্রামে খরচ হয়। কিন্তু আমরা বিদেশি পণ্য যদি গ্রামে বসে কিনি টাকাটা ঢাকা আসতেছে, ঢাকা থেকে আবার বিদেশ চলে যাচ্ছে। আমার যে দুবাইয়ের যে ভাইটা আছে ওনার টাকাটা কিন্তু গ্রামে থাকছে না। আমার কথা হচ্ছে ওই টাকাটা আমি গ্রামেই রাখতে চাই। 40% টাকার টেকনোলজি বলেন যাই বলেন গ্রামে যদি থাকে, গ্রামীণ ইকোনমিটা সার্কেল হচ্ছে, ওই জায়গার লোকটা একটা কর্মসংস্থান পাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি ঢাকা থেকে যদি কাউকে পাঠাতাম ও মনে করে এটা ডিমোশন, কিন্তু ওইখানকার লোকের একটা এমপ্লয়, যেমন আমি খাগড়াছড়ির উদাহরণ দিই, ফটিকছড়ির উদাহরণ, ওদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না, টেকনিক্যাল কোনো কারণে ফোন দিলে আমরা সাপোর্ট দিতে পারি না, তো এই সাপোর্টটা ওর ল্যাঙ্গুয়েজে ওইখানে বসে যদি সে সাপোর্টটা পায় ওরা হ্যাপি এবং আমাদের সার্ভিস নিয়ে ওরা অনেক খুশি। যেমন আমাদের অন্যান্য যে হাওড় অঞ্চল ওদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি না ফোনে যখন বলে। তাহলে দেখেন গ্রামের প্রত্যেকটা মানুষ, সরকার যেটা চাচ্ছে যে অল্প খরচে প্রত্যেককে কানেক্ট করা, কানেক্ট হলো এবং একই সঙ্গে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হলো এবং পাশাপাশি হচ্ছে যে ইকোনমিক্যাল ইয়েতে আছে। যদিও আমরা অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন জানছি আপনার কাছ থেকে, অনেক কিছু জানবারও ছিল। একটু ছোট্ট করে জানবো যে একজন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা বা উদ্ভাবক তিনি বাসায় বাটন ফোন ইউজ করেন,
ওভারঅল সবার জন্যই জানতে চাই কেন। জি আচ্ছা, এর কারণটা দেখেন যে আমার ছেলে 2 বছর যখন হয়েছে তখন ও আমার ফোনটা ও হাতে পাই, তো দেখলাম যে ও আস্তে আস্তে কথা বলতে দেরিতে কথা বলছে। পরে আমরা খোঁজ খবর নিলাম যে দেরিতে কেন, পরে বললো যে আসলে এই যে স্মার্টফোন ওইটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। তো এই কারণে ওর আমরা বাচ্চাদের সাথে দেখা হলে কি বলি কেমন আছো, ও কিন্তু ভিতর থেকে রিপ্লাই দিতে চায়, ওইখান থেকে ওর কথা বলার আগ্রহটা বাড়ে। তো এই স্মার্টফোন থাকার কারণে এটা হয় না। সো তখন আমরা যেটা মনে করলাম, এবং আমি কিন্তু ব্যাক এন্ডের যে ব্যাপারগুলি বলছিলাম যে বিদেশি কোম্পানিগুলি আমাদের দেশ থেকে কিভাবে তথ্য সহ সমস্ত কিছু আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। সো তখন মনে হলো যে না, আসলে তো এটা খুব বাজে একটা বিষয়, যে আমি যদি আমাকে কন্ট্রোল করতে হবে। তো আমি যেটা করলাম যে আমি দেখলাম যে আমার আসলে কমিউনিকেশন, স্মার্টফোন এত বড় একটা ডিভাইস, আমরা কিন্তু যে আমরা স্মার্টফোন ব্যবহার করতে হবে আসলে কিন্তু প্রয়োজনের খাতিরে করছি, এত বড় একটা ডিভাইস। সো আসলে এটা দরকার হচ্ছে আমাদের কমিউনিকেশন, কথা বলার জন্য। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি বাসায় আমরা 6 জন, 5 জন হচ্ছে 2 জন হাজব্যান্ড ওয়াইফ, 3টা বাচ্চা আছে, আমার মা আছে, 6 জনের মধ্যে আমাদের স্মার্টফোন কিন্তু একটা। আচ্ছা, আমার কাছে যেটা আছে এটা আমি রাতে 9টা 10টার পর বাসায় গেলে ওরা দেখে যে এরকম একটা ফোন আছে যেটা দিয়ে আমি আমার কমিউনিকেশন, এবং ওইটা দিয়ে আমি শুধু অনলি কমিউনিকেশনটা করি। বাট কথা বলার যেই কাজটা এটা আমি বাটন ফোন দিয়ে করি। এর কারণ হচ্ছে কথা বলে আমি কমফোর্ট ফিল করি। এবং পাশাপাশি যেটা হচ্ছে, যেটা আমি দেখলাম যে এবং আমার বাসায় কিন্তু ল্যাপটপ নাই, আমার বাসায় কিন্তু স্মার্ট টিভি নাই। আচ্ছা, তো নাই কারণ কি, আমি দেখলাম যে এই যে বাচ্চারা বড় হচ্ছে, যেমন করোনাকালীন সময়ে ল্যাপটপের কারণে আমি যখন বাসায় ঢুকতাম বাচ্চাটা দেখা যেত ল্যাপটপের সামনে বসে আছে, কে ঢুকছে বের হচ্ছে কোনো খবর নাই। বাচ্চা 2টা মেয়ে আছে, ওরা দেখা যেত যে মোবাইলে ল্যাপটপের সামনে বসে আছে। যখন এটা বন্ধ করে দিলাম ওদের নিজেদের মধ্যে একটা বন্ডিং শুরু হলো। আমি এখন বাসায় নক করলে ওরা দৌড়ে চলে আসে। এই যে ফ্যামিলি বন্ডিংটা এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনাকে দেখেন যে আমি চায়নাতে গেলাম, ওরা সাংহাইতে 8টা থেকে 10টা বাজলে আমাদের 2টা 3টার মতো অবস্থা হয়ে যায়। আমাদের দেশে কিন্তু একটা সময় ছিল 10টার ইংরেজি সংবাদ মানে এন্ড, মানে গভীর রাত। এখন কিন্তু 11টা 12টা 1টা। তা আমাদের যে প্রোডাক্টিভিটি যদি আপনি বলেন, একটা মানুষের যদি পরের দিনটা নষ্ট করতে চান তার আগের রাতটা নষ্ট করে দিলে পরের দিনটা এমনিতেই নষ্ট হয়ে যায়। সো আমরা কিন্তু জাগছি যে পরবর্তী আমাদের যারা কম্পিটিটর হবে এটা কিন্তু চায়না হবে, রাশিয়া হবে। সো ওদের যে লাইফস্টাইল, ওদের লাইফস্টাইলে কিন্তু স্মার্টফোন নাই, আছে ব্যবহার চইটার জন্য দরকার, আমরা কিন্তু তা না। আমার প্রয়োজন থাকুক না থাকুক, তো আমার বাসার মধ্যে নাই, আমি খুব হ্যাপি। স্মার্ট টিভি নাই, হ্যাপি। তো এবং দেখলাম স্মার্ট বাংলাদেশ পুরস্কার পাওয়ার জন্য এই জিনিসগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি অবশ্যই ব্যবহার করবেন কতটুকু, আপনার যতটুকু প্রয়োজন যেই পারপাসে। আর এইগুলির মধ্যে হয় কি, পশ্চিমারা অথবা অন্যান্য যারা পণ্য উদ্ভাবক আছেন তারা আসক্তি দিয়ে দেয়। এবং আপনি যাবেন এই যে গ্রাম অঞ্চলে যেটা হচ্ছে অনলাইন জুয়ায় ছেয়ে গেছে, অন্যান্য জিনিসে ছেয়ে গেছে। কি হচ্ছে দেখেন, আমাদের বিদেশ থেকে যেই পরিমাণ রেমিটেন্স আসতেছে, আমি জকিগঞ্জের একজন আছে আমাদেরকে বলল যে পাথরের কাজ করে ও জুয়া খেলে দিনের শেষে খালি হাতে ফিরে আসতেছে, এই অনলাইন জুয়া। তো আমাদের দেশটা কিন্তু এখনো গ্রিন, আমরা প্রযুক্তি মাত্র আমরা পাচ্ছি। তো এই যে মানে 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 আমাদের ক্ষতির যে কারণটা আমাদের সাধারণ মানুষ কিন্তু হচ্ছে। এই কারণে আমি এই ক্ষতির দিকগুলো অনেকে বলবে যে এটা সম্ভব না, তো আমরা কিন্তু আসলে 5 বছর ধরে আমরা কিন্তু এটা আমরা নিজের উপরে অ্যাপ্লাই করে আমার বাচ্চারা বড় হচ্ছে। রিসেন্টলি আমি আমার ওয়াইফকে একটা ফোন দিয়েছি, আমি চায়না গিয়েছিলাম, কারণ তখন হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কিছু ছাড়া বাচ্চারা তো ইউটিউব কি সেটা বুঝতে পারছে না। না না ওরা এরকম কোনো, হ্যাঁ না ওরকম, আমার নিজেরও ফেসবুকে কোনো আইডি নাই, আমি নিজেও ফেসবুক ব্যবহার করি না, এতে করে আমার কিছু হয় না। আমার যেটা মনে হয় যে অন্যান্য অনেকে বলে এটা হয়েছে, আমি দেখি এই ছোট্ট একটা টেনশন, খালি এটা আমার নিয়ে আমার লাভটা কি, ও তো এটাতে বিজনেস করছে। আমি তো বুঝি যে ব্যাক এন্ডে কি হচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি যে এই যে মিডিয়া, এই মিডিয়াটা একটা সময় আপনাদের কাছে থাকবে না নিয়ন্ত্রণটা। কারণ এই যে আলোক মানে যেভাবে করা হচ্ছে মানে প্রযুক্তিগুলি, আপনি এখন কি হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছেন, দেখেন পুরো বাংলাদেশের সমস্ত ভিডিওগুলি এখন ইউটিউবে চলে গেছে। এখন ইউটিউব যেটাকে ভাইরাল করতে চায় ওইটা ভাইরাল হয়। এখন আপনাকে প্রথমে বলছে আপনি আসেন ফ্রি, এখন আপনাকে টাকা দিতে হবে, না হলে আপনার প্রোগ্রাম আপনিই দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না। এবং তাহলে কি হচ্ছে দেখেন, এই যে পুরো মিডিয়ার যে নিয়ন্ত্রণটা, আপনার হাজার হাজার কোটি টাকা মানে দিয়ে নিয়মকানুন মেনে আপনারা সম্প্রচার করছেন, হোয়ারেজ আরেকজন ফ্রি দিয়ে, আবার বলছি ফ্রি দিয়ে পুরো বাংলাদেশের সমস্ত ভিডিও কন্টেন্ট নিয়ে নিচ্ছে। এই কন্টেন্ট যদি তার তৈরি করতে হতো কত হাজার কোটি টাকা দরকার হতো। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, যে আসলে আমাদের এটা যে চলে যাচ্ছে এবং এটা যদি আমাদের নিয়ন্ত্রণটা আমরা ওইভাবে না করতে পারি, চায়না কিভাবে মেনটেন করছে,
একদমই তাই আসলে। এবং আমরা কিন্তু এবং অনেকের সাথে আমি কথা বলেছি, জি, এবং জি। আপনাদের যে ইন্ডাস্ট্রিতে আপনার তো বিজ্ঞাপন আপনারা জি, পাবেন না। জি। এই বিজ্ঞাপনটা দেখবেন ওই কোম্পানি নিয়ে যাচ্ছে, ওই কোম্পানি আপনার পেজের মধ্যে এসে বলবে যে আমার কাছ থেকে বিজ্ঞাপন একদমই নিলে তাই। তোমার এটা একদম হবে। তথ্য প্রযুক্তি উদ্যোক্তার কাছ থেকে আজকে আমরা একদম, অনেক রকম একদম। ইনফরমেশন জানলাম, হয়তো সময় থাকলে আমরা আরো কিছু জানতে পারতাম। প্রযুক্তির সুফল কুফল আসলে দুটোই আছে। জি। ব্যাপারটা হচ্ছে যে আমরা কে কিভাবে নিব, ব্যবহার কোনটা নিব করছি। এবং কতটুকু নেওয়া উচিত, পরিমিত বোধটা আসলে জানতে হবে জি। আমাদের সবাইকেই। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এত সময় নিয়ে আমার এই ধরনের কথাগুলি, আমি মনে করি যে অনেকের জন্য এটা আসলে অনুপ্রেরণা হতে পারে। তো আমাদের স্পেশালি আপনাদের সবাইকে ধন্যবাদ যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে এই ধরনের সুযোগ দেওয়ার জন্য।